ওকে, তো আমাদের আজকের এই ক্লাসটা মেইনলি হচ্ছে আমরা চিন্তা করো আমরা হচ্ছে আগের বার যে ক্লাসগুলো নিছি, যে লাইভ ক্লাসগুলো নিছি, সেখানে আমি তোমাদেরকে কমপ্লিটলি সব চ্যাপ্টার পড়াইছি। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট যেটা আছে, সেই প্লেলিস্টের ভিতরে তুমি যদি টপার্স A+ ওয়ান শট ক্লাসে যাও, সেখানে কোষ বিভাজন যে চ্যাপ্টারটা আছে, এখানে তুমি ওই ক্লাসটা যদি করো, তাহলে তোমার সব বেসিক, এই চ্যাপ্টারের সব বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একদম লেখে লেখে সুন্দর করে সবকিছু সেখানে আমি পড়াইছি। ঠিক আছে, কোষ বিভাজনের। তো আজকে হচ্ছে আমরা প্রশ্ন সলভ করব। ঠিক আছে, একদম শেষ মুহূর্তে তোমার পরীক্ষার আগে তোমার যে জিনিসগুলো জানা উচিত, এগুলো তুমি কিভাবে বুঝতে পারবা? তোমার টেস্ট পেপার থেকে। তোমার টেস্ট পেপারে তুমি দেখবা যে কি কি টাইপের প্রশ্ন আসতেছে, এবং তোমার মেইন পরীক্ষাতেও কিন্তু ওই সেম টাইপের প্রশ্নগুলো আসে। মেইনলি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এখান থেকে সিকিউ এমসিকিউ পরীক্ষাতে আসে। তো আগে যারা এই চ্যাপ্টারটা আগে পড়ো নাই, বা হচ্ছে আগে ভালোভাবে বেসিক নাই, তারা হচ্ছে ওই ক্লাসটা এই ইউটিউব চ্যানেলের টপার্স A+ ওয়ান শট যে প্লেলিস্টটা আছে, সেখান থেকে কোষ বিভাজনের ক্লাসটা করবা। ঠিক আছে, ক্লাসটা করার পর দেন আমরা প্রশ্ন সলভে আসবো। ঠিক আছে, আর যাদের মোটামুটি ভালোভাবে পড়া আছে, তারা মোটামুটি এই চ্যাপ্টারটা এখান থেকে পড়লেও তুমি ক্যাচ করতে পারবা। ওকে, তো আজকে আমরা মেইনলি হচ্ছে সিকিউ আর হচ্ছে এমসিকিউ গুলো সলভ করবো, আর কিছু জ্ঞানমূলক এবং হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা হচ্ছে তোমাদেরকে বলে দিব। এই স্লাইডে এই পিডিএফ এ আছে। এই পিডিএফটা আমরা হচ্ছে যে এখান থেকে পড়াবো আজকে। ঠিক আছে, এখান থেকে পড়াবো, এবং তোমরা হচ্ছে যে এখান থেকে এই বিষয়গুলো পড়লে মোটামুটি চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি বলে দিব কোন কোন জায়গা থেকে সিকিউ এবং হচ্ছে এমসিকিউ আসে। এর আগে আমি কিছু প্রশ্ন সলভ করাই, যেহেতু ডিটেলস বলবো না আজকের ক্লাসে ডিটেলস, কারণ ডিটেলস আমি ওই বেসিক শো ওই ক্লাসে পড়াইছি। মোটামুটি তোমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই আমি এখানে ব্যাখ্যা করব অল্প টাইমের ভিতরে, যাতে পরীক্ষার আগে তুমি দেখে এখান থেকে প্রশ্ন আনসার করতে পারো। ওকে, তারও খেয়াল করো, এখানে উদ্দীপকের একটা উদ্দীপক দিচ্ছে, উদ্দীপকের এ অংশের কোষ বিভাজন। দেখো এখানে এখানে উদ্দীপকটাতে দুইটা জিনিস দেখাইছে। ঠিক আছে, উদ্দীপকটাতে দুইটা জিনিস দেখাইছে। কি কি দুইটা জিনিস দেখাইছে? তো প্রথমে দেখাইছে টোয়াইসেন, টোয়াইসেন থেকে ডিপ্লয়েড থেকে টোয়াইসেন হচ্ছে, এটা হচ্ছে এ প্রক্রিয়া। দেখো এ অংশ, এ অংশটাতে কি দেখাইছে? তুমি একটা পরীক্ষায় যখন তুমি আনসার করতে যাও, তখন তোমাকে প্রথমে দেখতে হবে যে এখানে আসলে কি বোঝাচ্ছে। তাহলে এ অংশ দেখো টোয়াইসেন থেকে টোয়াইসেন, ঠিক আছে, ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড। তাহলে এ অংশটা একটা কোষ বিভাজন পদ্ধতি দেখাইছে। ঠিক আছে, টোয়াইসেন কোষ বিভাজন হয়ে টোয়াইসেন টোয়াইসেন হচ্ছে একটা কোষ বিভাজন পদ্ধতি। তাহলে এইটা মেইনলি হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, মাইটোসিস। ঠিক আছে, টোয়াইসেন থেকে টোয়াইসেন, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। আর বি অংশ দেখো, বি অংশ দেখাইছে কি টোয়াইসেন, টোয়াইসেন থেকে চারটা কোষ তৈরি হয়েছে, যেটা কোষ তৈরি হয়েছে, চারটা কোষ তৈরি হয়েছে, এবং প্রত্যেকটাতে এন 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 এন, মানে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেছে? এখানে টোয়াইসেন ছিল, এখানে এন হয়ে গেছে, তার মানে হচ্ছে অর্ধেক হয়ে গেছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। তো মায়োসিস কোষ বিভাজন পদ্ধতিতে আমরা জানি যখন একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়, তখন সেখানে তোমার যে ক্রোমোজোম নাম্বারগুলা কিন্তু অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোম নাম্বারগুলা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। তাহলে এখানেও কিন্তু ক্রোমোজোম নাম্বারগুলা তোমার অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে এই জায়গায় বি প্রক্রিয়া দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা মেইনলি বোঝাচ্ছে হচ্ছে মায়োসিস কোষ বিভাজন পদ্ধতি। মানে এই সেম টাইপের উদ্দীপক দিয়ে তোমার কিন্তু অনেক প্রশ্ন আসছে পরীক্ষাতে, এবং অনেকে এই জিনিসটা এই বেসিক জিনিসটা বুঝতে পারে না, যে টোয়াইসেন ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, এখান থেকে যে অপত্য কোষগুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু টোয়াইসেন। তার মানে এটা হচ্ছে আমার মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন পদ্ধতি। ঠিক আছে, আর টোয়াইসেন থেকে এন তৈরি হয়েছে, মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে হ্রাসমূলক, তাহলে হচ্ছে মায়োসিস কোষ বিভাজন পদ্ধতি। ওকে, তো এখন খেয়াল করো, এ অংশের কোষ বিভাজন, এ অংশ বলতে কি? মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিকে বোঝাচ্ছে। হ্যাঁ, তারপর বলতেছে যে ধাপে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা ও খাটো হয়। আমাদের সিকিউ সলভ করার সময় একটা জিনিস একদম মনে থাকে না, সেটা হচ্ছে প্রশ্নতে কি বলছে। প্রশ্নতে কি বলছে এটা হচ্ছে তোমাদের মানে চিন্তাই করো না যে প্রশ্নতে কি বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার প্রশ্নে কি বলছে, এরপর তুমি আনসার করবা। ঠিক আছে, যে কোষ বিভাজনের যে ধাপ, প্রথমে বলছে যে এ অংশের কোষ বিভাজন, তাহলে এ অংশের কোষ বিভাজন বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে মাইটোসিস। এ অংশের কোষ বিভাজন বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে মাইটোসিস। প্রথম অংশটা আমরা বের করে ফেললাম। যে ধাপে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা ও খাটো হয়। তাহলে এই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিকে আমরা নর্মালি কয়টা ভাগে ভাগ করি? তোমাদেরকে পড়াইছি আমি, তোমরা পড়ছো এটা, যে 5টা ভাগে ভাগ করি, যেগুলোকে আমরা প্রাইমেট ডে মনে রাখছিলাম। ঠিক আছে, ওই ক্লাসটাতে মেইনলি নিউক্লিয়াসের যে বিভাজনটা হয়, সেখানে আমরা এটাকে বর্ণনার সুবিধার্থে 5টা ভাগে ভাগ করি। ঠিক আছে, 5টা ভাগে ভাগ করি, আমরা তোমাদেরকে পড়াইছি সেখানে। যে সেই ধাপগুলো কি ছিল? প্রথমে পি দিয়েছিল হচ্ছে প্রোফেজ, তাই না? পি দিয়েছিল হচ্ছে প্রোফেজ। ঠিক আছে, পিআর দিয়েছিল হচ্ছে প্রোমেটাফেজ।
ঠিক আছে, প্রোফেজ, তারপর হচ্ছে প্রো মেটাফেজ, তারপরে এমতে কি, এমতে হচ্ছে মেটাফেজ, এমতে হচ্ছে মেটাফেজ, এতে হচ্ছে অ্যানাফেজ, আর টিতে হচ্ছে টেলোফেজ। তো এগুলা তোমরা জানো, টেলোফেজ। তাহলে এই যে পাঁচটা ধাপ ছিল, 1 2 3 4 5, প্রথম ধাপ কি ছিল? প্রোফেজ। তাহলে কোনটার পর কোনটা এটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ মাঝে মাঝে বলে দেয় বিভিন্ন কিছু, যে চতুর্থ ধাপ বর্ণনা করো, পঞ্চম ধাপ বর্ণনা করো, এরকম বলে দিতে পারে আমার প্রশ্নে। তাহলে প্রোফেজ প্রথম ধাপ, তারপর হচ্ছে প্রো মেটাফেজ, তারপর হচ্ছে মেটাফেজ, তারপর হচ্ছে অ্যানাফেজ, তারপর হচ্ছে টেলোফেজ। প্রাইমেট দিয়ে তোমরা ইজিলি মনে রাখবা, এই সিকোয়েন্সটা মনে রাখবা, প্রোফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং হচ্ছে টেলোফেজ। এবং সব থেকে মোটা এবং খাটো হয় কোন ধাপে? সব থেকে মোটা এবং খাটো হয় হচ্ছে আমাদের মেটাফেজ ধাপ। এটা তোমরা পড়ছো, সব থেকে মোটা এবং খাটো হয় কোথায়? মেটাফেজ ধাপে। সেই ধাপটি ব্যাখ্যা করো। এখন ব্যাখ্যা করো বললে, ব্যাখ্যা করো বললে তোমাকে কি করতে হবে? এখানে ব্যাখ্যা করো বললে এখানে কিন্তু তোমাকে হচ্ছে যে ফিগার আঁকাইতে হবে। ফিগার আঁকানোটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেটাফেজ ধাপের ফিগার আঁকাইতে হবে। এটা আমি আমাদের যে আগের ক্লাসটা হয়েছে টপার্স A+100টাকে সুন্দর করে তোমাদেরকে উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুইটা ভাগে ভাগ করে আঁকাই দিছি, ঠিক আছে? তাহলে এখন আমি জাস্ট তোমাকে দেখাবো যে এটা কই ছিল, তোমার বইতে কই আছে। আমি ওখানে শুধু আঁকাই দেখাইছিলাম, আজকে দেখাবো হচ্ছে বই থেকে। ওকে, তাহলে এখানে দেখো, এখানে সব থেকে মোটা খাটো হয় কোন ধাপে? মেটাফেজ ধাপে, ঠিক আছে? মেটাফেজ ধাপে মেটাফেজ ধাপে, মেটাফেজ ধাপে সব থেকে মোটা এবং হচ্ছে সব থেকে খাটো হয়। তো এখানে আগে বই থেকে আমরা একটু খেয়াল করে জিনিসটা, একদম ইজি ইজি বিষয়টা, তারপর আমরা আবার আঁকবো, সমস্যা নেই। তাহলে মেটাফেজ ধাপে কি হয় দেখো, মেটাফেজ ধাপে, মেটাফেজ ধাপে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটা আলাদা করে এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা তোমরা পড়ছো যে প্রথমে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমি চারদিকে একটা কোষ প্রাচীর দিয়ে দিলাম, ঠিক আছে? নর্মাল চিত্র আঁকার সময় তুমি চিন্তা করবা কিভাবে তুমি চিত্রগুলো আঁকতে পারো। ওকে, দেন তুমি খেয়াল করো, দেন মাঝখানে কোষটাতে, ঠিক আছে, এখানে তোমার স্পিন্ডল তন্ত্র তৈরি হচ্ছে, স্পিন্ডল যন্ত্র কিন্তু তৈরি হয়ে গেছে আগেই, স্পিন্ডল যন্ত্র আগেই তৈরি হয়ে গেছে। এরপর এখানে যে ক্রোমোজোম গুলো আছে, ক্রোমোজোম গুলো কোথায় অবস্থান করবে? বিষুবীয় অঞ্চলে। বিষুবীয় অঞ্চল কি? এই যে দুইটা মেরু, দুইটা মেরুর মধ্যবর্তী অঞ্চল, এ একটা মেরু, এ একটা মেরু, দুইটা মেরুর মধ্যবর্তী অঞ্চল, ঠিক আছে? এই জায়গায় বিষুবীয় অঞ্চল, এই জায়গায় তোমার কি অবস্থান করবে? এই জায়গায় তোমার হচ্ছে ক্রোমোজোম গুলো অবস্থান করতেছে, ঠিক আছে? বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে তোমার হচ্ছে এই যে ক্রোমোজোম গুলা অবস্থান করতেছে, এই যে ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে, ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে। সুন্দর, ঠিক আছে? বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে এবং এই অবস্থায় ক্রোমোজোম গুলো সব থেকে মোটা এবং খাটো হয়। এখন উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা, বাট প্রাণী কোষের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, একটু চেঞ্জ আসছে। সেটা হচ্ছে কি, দুই পাশ থেকে এই যে সেন্ট্রিওল গুলা দুই পাশ থেকে কি করে? এই যে অ্যাস্টার রে বিচ্ছুরণ করে, ঠিক আছে? দুই পাশ থেকে কি বিচ্ছুরিত হয়? অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়, ঠিক আছে? অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়, অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়। ওকে, তো এখানে হ্যাঁ, এই জায়গায় কি হয়? প্রথমে সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চল মানে কি? দুই মেরুর মধ্যখানে অবস্থান করে, ঠিক আছে? মধ্যখানে অবস্থান করে। সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। দেখো, তাহলে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারটা এই যে এগুলো সেন্ট্রোমিয়ার, একটা ক্রোমোজোমের ভিতরে, একটা ক্রোমোজোমের ভিতরে, একটা ক্রোমোজোমের ভিতরে, ঠিক আছে, তোমার এই যে অংশটা থাকে, এই যে অংশটা থাকে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? দেন ক্রোমোজোমটাকে যদি আমি মাঝখান থেকে ভাগ করি, ক্রোমোজোমটাকে যখন আমি মাঝখান থেকে ভাগ করব, তখন এই পাশের একটা অংশ, এই পাশের একটা অংশ, এগুলো হচ্ছে কি? দুইটা ক্রোমাটিড, ঠিক আছে? দুইটা ক্রোমাটিড। ওকে, দেন তাহলে মাঝখানের অংশটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারটা অবস্থা দেখো, এই জায়গায় সেন্ট্রোমিয়ারটা, 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 বা এখানেও সেন্ট্রোমিয়ার গুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে এবং ক্রোমাটিড দ্বয় তোমার হচ্ছে মেরুর দিকে চলে যাচ্ছে। দেখো, মেরুর দিকে, মেরু মানে কি? দুই প্রান্ত, একটা মেরু, এটা একটা মেরু, এদিকে তোমার বাহুগুলো অবস্থান করতেছে, ক্রোমোজোমের বাহুগুলো অবস্থান করতেছে, বাহুগুলো অবস্থান করতেছে। আর এই জায়গায় মাঝখানে বিষুবীয় অঞ্চলে আমাদের কি অবস্থান করতেছে? আমাদের সেন্ট্রোমিয়ার গুলো অবস্থান করতেছে, ঠিক আছে? সেন্ট্রোমিয়ার গুলো অবস্থান করতেছে। ওকে, আচ্ছা, তো হ্যাঁ, তাহলে এই জায়গায় মেইন যে জিনিসটা যেটা আমাদেরকে বলছে এই জায়গায়, সেটা হচ্ছে এ পর্যায়ে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং হচ্ছে খাটো হয়। তাহলে এখানে তোমার প্রত্যেকটা প্রত্যেকটা স্টেপের বৈশিষ্ট্যগুলো তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে মেটাফেজ ধাপে
ঠিক আছে, ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং হচ্ছে খাটো হয়। ঠিক আছে, মোটা এবং হচ্ছে খাটো হয়। তা প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিড দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে। তো এটা তোমরা জানো, ক্রোমাটিড আমি তোমাকে বলছি যে একটা ক্রোমোজোম মাঝখান থেকে তুমি যদি আলাদা করো তাহলে এই পাশে একটা ক্রোমাটিড, এই পাশে একটা ক্রোমাটিড। ঠিক আছে, তাহলে আমি যদি আবার এটাকে এঁকে দেখাই, ঠিক আছে, ক্রোমাটিডটাকে যদি আমি আবার একটু ক্লিয়ার করে এঁকে দেখাই তখন অনেকে বুঝতে কষ্ট হতে পারে। তাহলে ধরো তো এইটা এখানে তোমার এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, তো উপর থেকে যদি আমি কেটে দেই, উপর থেকে যদি আমি কেটে দেই, উপর থেকে যদি আমি কেটে দেই, ঠিক আছে, কেটে দিলে এই পাশের একটা অংশ তৈরি হয়েছে, এই পাশে একটা, এই পাশে একটা অংশ তৈরি হয়েছে, এই পাশে একটা অংশ তৈরি হয়েছে। ঠিক আছে, এই পাশে একটা অংশ তৈরি হয়েছে। প্রত্যেকটা অংশে কিছু পরিমাণ সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার রয়েছে। তাহলে এই জায়গায় একটা অংশ ক্রোমাটিড, এই পাশে একটা অংশ হচ্ছে ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিড। ঠিক আছে, দুইটা ক্রোমাটিড। তাহলে এই জিনিসগুলো তুমি যদি বলো যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, হ্যাঁ এটা তুমি মনে রাখতে পারো, নিউক্লিয়ার মেমব্রেন এবং হচ্ছে নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তো এখান থেকে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমাদের সর্বাধিক মোটা এবং খাটো হয় ক্রোমোজোম গুলো, সব থেকে মোটা এবং হচ্ছে সব থেকে খাটো হয় হচ্ছে মেটাফেজ ধাপে। দেন তুমি এই ফিগারটা ড্র করে দিবা। ঠিক আছে, হয়ে গেছে আমাদের এটা। ওকে ওকে ওকে, তাহলে সব থেকে মোটা এবং হচ্ছে সব থেকে খাটো হয়। ঠিক আছে, সব থেকে মোটা এবং হচ্ছে সব থেকে খাটো হয়, এটা আমাদের হয়ে গেছে। দেন তুমি ফিগারটা, ওই চিত্রটা তুমি হচ্ছে এঁকে দিবা এখান থেকে। ঠিক আছে, চিত্রটা এঁকে দিলেই তোমার কি হয়ে যাবে, এখান থেকে তোমার এই চ্যাপ্টারটা হয়ে যাবে, এই অংশটা হয়ে যাবে। ওকে, এখন আমি যদি তোমাদেরকে মেটাফেজের চিত্রটা মানে আবার একটু মনে করে দিই তাহলে তুমি হচ্ছে ইজিলি সেটা আঁকতে পারবা। ঠিক আছে, তাহলে তুমি যখন মেটাফেজের চিত্রটা আঁকবা তখন তুমি কি করবা, তখন ধরো দুইটা ক্ষেত্রে আঁকতে পারলে ভালো, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটা ক্ষেত্রে আঁকতে পারলে সব থেকে ভালো। প্রথমে এরকম দিলাম, একদম সহজ। ঠিক আছে, তুমি সহজ মনে করলেই সহজ। দেন তোমার কাজ কি, দেন তোমার কাজ হচ্ছে স্পিন্ডল যন্ত্র দেওয়া। হ্যাঁ, স্পিন্ডল যন্ত্র তুমি এখানে দিয়ে দিলা ধরো। ঠিক আছে, মোটামুটি যেটা টেকনিক্যালি কারেক্ট। ঠিক আছে, যে ছবিটা টেকনিক্যালি মানে হচ্ছে যে কারেক্ট, এরকম একটা ফিগার তুমি এখানে এঁকে দিবে সুন্দর করে, যে সব থেকে মোটা এবং সব থেকে খাটো হয়েছে। সব থেকে মোটা এবং সব থেকে খাটো হয়েছে। ঠিক আছে, বিষুবীয় অঞ্চলে এরা কি করতেছে, অবস্থান করছে। দেন সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্ক করে দেওয়া। ঠিক আছে, যে এটা একটা মেরু অঞ্চল, এটা একটা মেরু অঞ্চল। ঠিক আছে, আমি কিন্তু এগুলোর খুব ডিটেলসে পড়াইছি হচ্ছে আমাদের টপার্স ওয়ান শট ক্লাসটাতে, ওটা কিন্তু আগে দেখে নিবা এই ক্লাসটা করার আগে। দুই পাশে এখানেও মেরু অঞ্চল, তাই না, মেরু অঞ্চল, দুই পাশে মেরু অঞ্চল, এই জায়গায় মাঝখানে এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, তুমি লিখে দিতে পারো, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, তুমি লিখে দিলা, সমস্যা নাই, বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বিষুবীয় অঞ্চল। দেন এই জায়গার ভিতরে এই যে যেগুলো যুক্ত হয়েছে এগুলা কি ক্রোমোজোম, তাই না, এগুলা ক্রোমোজোম যুক্ত হয়েছে। তারপরে এই যে সাদা অংশটা এটা কি, এটা স্পিন্ডল যন্ত্র, তাই না, বা হচ্ছে স্পিন্ডল তন্তু লিখে দিতে পারো, সমস্যা নাই। তার নিচে মার্ক করে দিবা যে চিত্র, কিসের চিত্র, এটা যে মেটাফেজ ধাপের চিত্র। ঠিক আছে, এটা তোমাকে অবশ্যই অবশ্যই উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, মেটাফেজ ধাপের যে চিত্র এটা তোমাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। দেন তুমি প্রাণী কোষের ক্ষেত্রে আঁকবা এটা। ঠিক আছে, প্রাণী কোষের ক্ষেত্রে তুমি আরো সুন্দর করে গোল করে আঁকবা। ঠিক আছে, প্রাণী কোষের ক্ষেত্রে আঁকাটা কি খুবই সহজ। দেন তুমি হচ্ছে স্পিন্ডল যন্ত্র, তোমার পরীক্ষার হলে তুমি সবসময় কি দিয়ে আঁকবা, তোমার পরীক্ষার হলে তুমি সবসময় কি দিয়ে আঁকবা, তোমার পরীক্ষা হলে তুমি সবসময় হচ্ছে পেন্সিল দিয়ে আঁকবা। ঠিক আছে, মোটামুটি যেটা হচ্ছে আমাদের সিস্টেমেটিক্যালি কারেক্ট। ঠিক আছে, যে ফিগারটা হচ্ছে আমাদের মানে মেইনলি ফিগার সুন্দর হওয়ার থেকে তোমার সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা, এই ফিগারটাকে তোমার হচ্ছে যে বায়োলজির ভাষায় কারেক্ট করতে হবে, যে বায়োলজির ভাষায় এই ফিগারটা কারেক্ট, এই ফিগারটা রাইট। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার হচ্ছে যে কি হবে, জিনিসটা
সুন্দর হবে এবং তুমি ফুল মার্কস পাবা। শৈল্পিক করা দরকার নাই, তোমার বিজ্ঞানের ভাষা এটাকে সঠিক পরিগণ্য করতে হবে, যে বিজ্ঞানের ভাষা এটা হচ্ছে সঠিক, ঠিক আছে, এটা তোমাকে চিন্তা করতে হবে। তো এখানে তুমি হচ্ছে মার্ক করে দিবা, ঠিক আছে, বাকিগুলো তো সেম, বাট একটা জিনিস যেটা হচ্ছে বেশি এখানে সেটা হচ্ছে একটা রশ্মি, ঠিক আছে, একটা রশ্মি। তাহলে এই জায়গায় মেটাফেজ ধাপে এই জায়গায় তোমার হচ্ছে ক্রোমোজোম গুলা হচ্ছে বিষুবীয় অঞ্চল অবস্থান করতেছে, বিষুবীয় অঞ্চল অবস্থান করতেছে এবং সর্বাধিক মোটা এবং হচ্ছে খাটো হচ্ছে, ঠিক আছে, ক্রোমোজোম গুলা কি হচ্ছে সর্বাধিক মোটা এবং হচ্ছে খাটো হচ্ছে, সর্বাধিক মোটা এবং হচ্ছে সর্বাধিক খাটো হচ্ছে। তাহলে এখান থেকে সুন্দর করে তুমি হচ্ছে ফিগারটা ড্র করে ফেলবা। ওকে, তারপর দেখো ক্রোমোজোমের সমতা রক্ষায় বি অংশের ভূমিকায় মুখ্য। ক্রোমোজোমের সমতা রক্ষায় বি অংশের ভূমিকা মুখ্য, মানে প্রশ্নটা খেয়াল করছো, এখানে সবগুলা প্রশ্নের আনসার কিন্তু প্রায় সেম। তুমি দেখবা একটু পরে যে ক্রোমোজোমের সমতা রক্ষা বা মায়োসিস প্রক্রিয়া গুরুত্ব কি, এই টাইপের প্রশ্নগুলো তোমার পরীক্ষাতে বারবার আসতেছে। এবং টেস্ট পেপারে তুমি দেখবা যে একটা ওরা যখন আনসার করে তখন একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। তো সবার কাছে টেস্ট পেপার আছে, সবার কাছে টেস্ট পেপার আছে, তুমি দেখবা যে এই টাইপের প্রশ্নগুলোর প্রায় একই রকম আনসার হয়, ঠিক আছে। তো যে কোনো টেস্ট পেপার থেকে তুমি এই প্রশ্নগুলো পড়ে ফেলো, বাট বেসিক যে বিষয়টা সেটা আমি তোমাকে বলে দিই, সব জায়গায় মূল কথা হচ্ছে সেম, যে ক্রোমোজোমের সমতা রক্ষায় বি অংশের ভূমিকা মুখ্য। তাহলে বি অংশ যেটা আছে, ঠিক আছে, এখানে তোমাকে যে সেল ডিভিশনটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মায়োসিস, তাই না, এখানে তোমাকে হচ্ছে মায়োসিস সেল ডিভিশনটাকে এখানে তারা নির্দেশ করছে বি অংশে। তো মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া যখন একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়, মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়, তখন মেইনলি কি হয়, তখন মেইনলি খেয়াল করো এখানে টুয়াইসেন ছিল, এখানে এন হয়েছে, ঠিক আছে, এন হয়েছে। তাহলে টুয়াইসেনটা কি মেইনলি তোমার হচ্ছে জনন মাতৃকোষ, টুয়াইসেনটা হচ্ছে জনন মাতৃকোষ। ওকে, জনন মাতৃকোষ থেকে তোমার যখন আমাদের যে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়, তোমরা জানো যে জনন কোষ তৈরির সময় আমাদের মায়োসিস প্রক্রিয়া ঘটে জনন কোষ তৈরির সময়। তাহলে টুয়াইসেন থেকে যখন এন হোলগুলো হয়েছে, মানে এই টুয়াইসেন থেকে যখন এন হয়েছে, মানে জনন মাতৃকোষ থেকে তোমার হচ্ছে যখন জনন মাতৃকোষগুলো থেকে যখন তোমার জনন কোষ তৈরি হয়েছে, শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়েছে, তখন ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে, অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে, এন হয়ে গেছে। তো এই এন হওয়াটা কেন ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীতে যখন আমাদের মানে যখন প্রজনন হয় তখন তোমার শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয়, এন প্লাস এন যখন মিলিত হয়, ধরো এটা শুক্রাণু এটা ডিম্বাণু, দুইটা মিলিত হয়ে আবার টুয়াইসেন তৈরি করে, মানে জাইগোট, জাইগোট যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে, ভ্রূণ যেটা তৈরি হচ্ছে সেখানে টুয়াইসেন অবস্থাতে আসে। দেন টুয়াইসেনটা পরবর্তীতে আবার মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে টুয়াইসেন, ঠিক আছে, মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে একটা সম্পূর্ণ মানব দেহ সৃষ্টি করে, অনেক বড় একটা মানব দেহ সৃষ্টি করে। তাহলে এই জায়গায় তোমার যদি এই জায়গায় টুয়াইসেন থেকে এন না হইতো, টুয়াইসেন থেকে যদি টুয়াইসেনই হইতো, টুয়াইসেন থেকে যদি টুয়াইসেনই হইতো, তাহলে তুমি চিন্তা করো শুক্রাণু টুয়াইসেন, ডিম্বাণু টুয়াইসেন, দুইটা মিলে 4n হয়ে যাবে। তার মানে হচ্ছে তোমার ক্রোমোজোম সংখ্যার কিন্তু একটা বিশাল পরিমাণে চেঞ্জ আসবে, ঠিক আছে, 4n। দেন পরবর্তী বংশধরগুলোতে এই সংখ্যাটা আরো বেড়ে যাবে, ঠিক আছে। তখন কি হবে, তখন দেখা যাবে যে প্রজাতির ভিতরে মানুষের ভিতরে তোমার হচ্ছে একটা বৈচিত্র্য সৃষ্টি হবে, ভেরিয়েশন সৃষ্টি হবে, কারণ ক্রোমোজোম সংখ্যার ক্রোমোজোম যেটা আছে, ঠিক আছে, এখানে জিন ডিএনএ যেগুলো আছে এগুলো তো বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো একটা পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। তো এখানে যদি এই সংখ্যাগুলা ভিন্নতা দেখা দেয় বা চেঞ্জ আসে বা সংখ্যা অনেক বেড়ে যায়, তাহলে প্রজাতির ভিতরে আমূল পরিবর্তন হবে, অনেক কিছু পরিবর্তন হবে, এমনকি প্রজাতিটা বিলুপ্ত হয়ে যেতে পারে, ঠিক আছে, বিলুপ্ত হয়েও যেতে পারে। তাহলে মায়োসিস প্রক্রিয়ায় টুয়াইসেন থেকে যখন ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই একটা প্রক্রিয়ার ভিতরে ক্রোমোজোম গুলা ঠিক থাকে। এন হওয়ার কারণে ধরো শুক্রাণুতে এন, ডিম্বাণুতে এন, পরে এই দুইটা মিলে যখন জাইগোট বা দেহকোষ তৈরি করবে তখন এগুলো আবার টুয়াইসেন থাকবে, ঠিক আছে। টুয়াইসেন থেকে এন হওয়াটা এই জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যাতে ক্রোমোজোমের সমতাটা রক্ষিত হয়। তো এই জিনিসটাই, ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের মেইন বিষয় এখানে, ঠিক আছে। এই জিনিসটা তুমি লিখতে পারলে তোমার কিন্তু হয়ে যাবে। তোমার মেইন বইতে, তোমার বইতে আমি একটু দেখাই, তোমার বইতে কিন্তু এই জিনিসটাই লেখা আছে। তুমি যদি একটু দেখো তোমার বইতে, বই থেকে দেখাচ্ছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানে একটু লিখছে ক্রোমোজোমের সমতা রক্ষা, হ্যাঁ, এই যে মিয়োসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ পাওয়া যায় যেগুলোর প্রতিটি মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে, ঠিক আছে, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। এখন এরপর এখানে বলছে যে যদি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম না হইতো তাহলে কি হইতো। দেখো এখানে তারা মনে করো, তোমাকে বলতো তুমি মনে করো যে একটা জীবের দেহকোষে এবং জননকোষে ক্রোমোজোম সংখ্যা 4, ঠিক আছে, জননকোষেও 4, জননকোষেও 4, ঠিক আছে, দেহকোষেও 4, জননকোষেও 4। এখন পুং এবং হচ্ছে স্ত্রী জননকোষের মিলন হবে, তাই না,
পুং এবং স্ত্রী জনন কোষের মিলন হবে। তাহলে পুং জনন কোষে যদি 4টা থাকে, স্ত্রী জনন কোষে যদি 4টা থাকে, তাহলে এই দুইটা মিলে পরবর্তীতে হয়ে যাবে কত? পরবর্তীতে হয়ে যাবে হচ্ছে 8টা। ঠিক আছে, যেটা হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ। ঠিক আছে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ। তো এভাবে যদি বেড়ে যায়, ঠিক আছে, এভাবে যদি বেড়ে যায়, সংখ্যা যদি বারবার এভাবে দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে, তাহলে বংশধরদের ভিতরে কি হবে? আমূল পরিবর্তন ঘটবে। ঠিক আছে, বংশধরদের ভিতরে কি হবে? বংশধরদের ভিতরে কি হবে? বংশধরদের ভিতরে কি হবে? এটা হচ্ছে তোমার হচ্ছে আমূল পরিবর্তন হবে। ঠিক আছে, আমূল পরিবর্তন হবে, এমনকি সেই প্রজাতি বা সেই প্রাণীটা বিলুপ্ত হয়েও যেতে পারে, বিলুপ্ত হয়েও যেতে পারে। এই জন্য বলছে যে আমাদের মায়োসিস প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ ক্রোমোজোমের সমতা রক্ষায়, হ্রাসমূলক বিভাজনটা খুবই গুরুত্বপূর্ণ ক্রোমোজোমের সমতা রক্ষায়। এতটুকু তুমি লিখতে পারলেই তোমার জন্য হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু লিখতে পারলে হয়ে যাবে। তারপরে তুমি যদি চাও তুমি এই ফিগারটা একটু দিয়ে দিতে পারো। ঠিক আছে, এই ফিগারটা দিতে পারো, যে এটা একটু দিতে পারো। এটা দিলে আরো তোমার একদম মানে ফুল মার্কস, নাম্বার কাটার কোনো ওয়ে নাই। যে টোয়াইসেন জনন মাতৃকোষ, টোয়াইসেন জনন মাতৃকোষ। ঠিক আছে, মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে কি তৈরি হয়েছে? ধরো এটা মায়ের জনন মাতৃকোষ, তাহলে এখান থেকে ডিম্বাণু আসছে, আর পিতার জনন মাতৃকোষ, এখান থেকে শুক্রাণু আসছে। এই দুইটা মিলে তোমার কি তৈরি করছে? জাইগোট তৈরি করছে। এখানে আবার টোয়াইসেন, দেন টোয়াইসেনটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে এই সম্পূর্ণ একটা মানব দেহ সৃষ্টি করবে, এবং প্রত্যেকটা কোষের ভিতরেও কিন্তু টোয়াইসেন থাকবে। প্রত্যেকটা কোষের ভিতরে কি থাকবে? টোয়াইসেন থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা কোষের ভিতরে কি থাকবে? টোয়াইসেন থাকবে। ওকে, চলে আসো। তাহলে এই প্রশ্নটা আমরা পারবো, মোটামুটি লিখতে পারবো। ওকে, তাহলে এটা আমি বললাম। এরপর দেখো জবা গাছের কচিকাণ্ড, এটা যশোর বোর্ডে 2024 সালে আসছে। জবা গাছের কচিকাণ্ড এবং হচ্ছে পরাগধানীর কোষ বিভাজনের মধ্যে ভিন্নতা দেখা দেয়। জবা গাছের কচিকাণ্ডে এবং পরাগধানীর কোষ বিভাজনের মধ্যে ভিন্নতা দেখা দেয়। আচ্ছা, তো খেয়াল করো, কচিকাণ্ড, ঠিক আছে, এটা হচ্ছে দেহকোষ, আর পরাগধানী এটা হচ্ছে উদ্ভিদের জরণ কোষ। তাহলে দুই জায়গায় কোষ বিভাজনের মধ্যে কি হবে? একটা ভিন্নতা দেখা দেবে। কচিকাণ্ড এখানে কিন্তু মেইনলি মাইটোসিস বিভাজন হবে, আর পরাগধানী এই জায়গায় কিন্তু নরমালি তোমার মায়োসিস সেল ডিভিশন হবে। ঠিক আছে, তাহলে প্রথম অংশ, তাহলে কচিকাণ্ড দেহকোষ, দেহকোষের ভিতরে এখানে আমার ঘটতেছে হচ্ছে মাইটোসিস। তাহলে মাইটোসিসের চতুর্থ অংশ, চতুর্থ পর্যায়, মাইটোসিসের চতুর্থ পর্যায় কোনটা? অ্যানাফেজ। তোমরা জানো এটা অ্যানাফেজ হচ্ছে এর চতুর্থ পর্যায়। তাহলে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং হচ্ছে টেলোফেজ। তাহলে চতুর্থ পর্যায়টা হচ্ছে আমাদের এখানে অ্যানাফেজ। ঠিক আছে, তাহলে অ্যানাফেজের চিহ্নিত চিত্র তোমাকে কি করতে বলছে? চিহ্নিত চিত্র হচ্ছে তোমাকে এখানে আঁকতে বলছে। তো আচ্ছা, তাহলে এই জায়গায় তুমি যদি অ্যানাফেজের চিত্রগুলো তুমি আঁকো, আমি যদি তোমাকে একটু দেখাই, তাহলে এটা তুমি পড়ছো। ঠিক আছে, অ্যানাফেজ পর্যায়টা, যে এখানে তোমার ক্রোমোজোম গুলা যে ক্রোমাটিড গুলাতে বিভক্ত হয়ে যায়, তখন এই ক্রোমাটিড গুলা যখন মেরুর দিকে যায়, তখন ওদের আকৃতি কিন্তু বি, এল, জে অথবা আই এরকম আকৃতি ধারণ করে। আমি তোমাকে এটা আগে, ঠিক আছে, ক্রোমাটিড গুলা বি, এল, জে, আই এরকম আকৃতি ধারণ করে। তো এটা যদি আমি তোমাকে দেখাই একবার বই থেকে, তাহলে তুমি হচ্ছে এটার আইডিয়া পাবা। ওকে, এই যে, তাহলে এই জায়গায় তুমি খেয়াল করো, এটা হচ্ছে অ্যানাফেজ বা অ্যানাফেজ পর্যায়। ঠিক আছে, অ্যানাফেজ পর্যায়। তাহলে এই জায়গায় সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হয়ে গেল। তোমাকে আমি একটু আগে দেখাইছি যে এভাবে যদি তুমি তুমি হচ্ছে ক্রোমোজোম গুলাতে তুমি যদি মাঝখান দিয়ে ভাগ করে দাও, মাঝখান ডিভিশন করে দাও, তাহলে দুইটা, এই পাশে একটা ক্রোমাটিড, এই পাশে একটা ক্রোমাটিড তৈরি হয়েছে। এবং এরা হচ্ছে কি করে, তোমার আগে তো বিষুবীয় অঞ্চলে ছিল আগের ধাপে, মেটাফেজ ধাপে, এবার অ্যানাফেজ ধাপে কি করছে, এরা হচ্ছে যে মেরুর দিকে চলে গেছে, মেরুর দিকে চলে গেছে। তাহলে মেরুর দিকে চলে গিয়ে দেখো উপরের দিকে কি? সেন্ট্রোমিয়ার। উপরের দিকে সেন্ট্রোমিয়ার, এবং এই পাশে এটা হচ্ছে আমাদের কি? এই পাশে হচ্ছে আমাদের বাহু। ঠিক আছে, তাহলে সেন্ট্রোমিয়ার গুলা আগে উপর মেরুর দিকে যাচ্ছে, সেন্ট্রোমিয়ার গুলা মেরুর দিকে যাচ্ছে, এরপরে তাকে ফলো করতেছে হচ্ছে আমাদের বাহুগুলা, বাহুগুলা ফলো করতেছে। এখানেও সেম, সেন্ট্রোমিয়ার যাচ্ছে এবং তারপরে হচ্ছে যে বাহুগুলা একে ফলো করতেছে, বাহুগুলা একে কি করতেছে? বাহুগুলা একে ফলো করতেছে। দেন প্রাণী কোষের ক্ষেত্রে বিষয়টা প্রায় সেম। ঠিক আছে, বিষয়টা প্রায় সেম। এই যে স্পিন্ডল তন্ত্রগুলো হচ্ছে তোমার প্রায় বিলুপ্ত, প্রায় এগুলো তোমরা পড়ছো যে একেবারে প্রায় শেষের দিকে বিলুপ্ত হওয়া শুরু করছে। কিন্তু এই যে এস্টার রে গুলো কিন্তু ঠিকই এখনো দেখা যাচ্ছে। ঠিক আছে, এস্টার রে গুলো এখানে তোমার হচ্ছে দেখা যাচ্ছে। ওকে, তো এখন এই জায়গায় অ্যানাফেজ ধাপে কি বলছে, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। তোমরা পারো এটা। ঠিক আছে, এবং প্রতিটি ক্রোমাটিডকে কি বলা হবে? তখন অপত্য ক্রোমোজোম বলা হবে।
ঠিক আছে, কারণ এতে একটা করে সেন্ট্রোমিয়ার আছে। ঠিক আছে, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা ক্রোমাটিড সেন্ট্রোমিয়ারের একটা ক্ষুদ্র অংশ কিন্তু নিয়ে গেছে। ঠিক আছে, নিয়ে গেছে। তাহলে সেন্ট্রোমিয়ারের ক্ষুদ্র অংশ নিয়ে গেছে এবং প্রত্যেকটাই হচ্ছে কি এখানে বলতেছি আমরা অপত্য ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে ক্রোমোজোম গুলা অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক আরেক মেরুর দিকে অগ্রসর হয়। ঠিক আছে, তাহলে এই জায়গায় সেন্ট্রোমিয়ার গুলো অগ্রগামী থাকে, মানে সেন্ট্রোমিয়ার গুলা আগে যায়, এরপরে যায় হচ্ছে বাহু, বাহুগুলা অনুগামী হয়। ঠিক আছে, এদের অবস্থান অনুযায়ী, এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলা বি এল জে অথবা আই আকৃতি ধারণ করে, বি এল জে অথবা আয়ের মতো আকার ধারণ করে। ঠিক আছে, আয়ের মতো আকার ধারণ করে, বি এল জে অথবা আয়ের মতো আকার ধারণ করে। ঠিক আছে, এটা মনে রাখবা। বিটা কি? বিটা হচ্ছে মেটাসেন্ট্রিক। ঠিক আছে, এলটা কি? এলটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে হচ্ছে একটোসেন্ট্রিক এবং আই হচ্ছে টেলোসেন্ট্রিক। বি এল জে আই, বি হচ্ছে মেটাসেন্ট্রিক, এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে হচ্ছে একটোসেন্ট্রিক এবং আই হচ্ছে টেলোসেন্ট্রিক। ঠিক আছে, আই হচ্ছে টেলোসেন্ট্রিক। ওকে, এই তো, তাহলে মোটামুটি তোমরা এটা ড্র করতে পারবা। ঠিক আছে, ওই আগের মতো তুমি হচ্ছে নর্মাল কোষ আঁকবা। ঠিক আছে, নর্মাল তুমি উদ্ভিদ কোষের ক্ষেত্রে তুমি চিন্তা করো কি করবা। সবার প্রথমে তুমি হচ্ছে যে কোষ প্রাচীর দিয়ে দিলা, এরপর তুমি স্পিন্ডল যন্ত্র এঁকে দিলা, যেগুলো লুপ্ত প্রায়, স্পিন্ডল যন্ত্রগুলো লুপ্ত প্রায় হচ্ছে। এবং দুই মেরুর দিকে তুমি যখন এগুলো আঁকবা, অপত্য ক্রোমোজোম গুলো আঁকবা, তখন তুমি সেন্ট্রোমিয়ার দিবা, সেন্ট্রোমিয়ার থেকে তোমার হচ্ছে বাহুগুলা বের হয়ে আসতেছে। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার এবং সেন্ট্রোমিয়ার সাথে তোমার কি আছে, বাহুগুলা বের হয়ে আসতেছে। আর প্রাণী কোষে তুমি কিন্তু এস্টারে দিতে ভুলে যাও না। ওকে, ওকে, তাহলে এটা আমরা পারবো। ওকে, তারপর প্রশ্ন বলছে যে দ্বিতীয় অংশের বিভাজন প্রক্রিয়াটি প্রজাতির বৈচিত্র্য সৃষ্টি করে। দ্বিতীয় অংশ কোনটা? পরাগধানী। পরাগধানীর ভিতরে কি হয়? পরাগধানীর ভিতরে কি হয়? এই পরাগধানীর ভিতরে তোমার জননকোষ তৈরি হওয়ার সময় এই জায়গায় মায়োসিস কোষ বিভাজন হয়। তাহলে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা প্রজাতির বৈচিত্র্য কিভাবে সৃষ্টি করে? এখানে ওই সেম। তাহলে টেস্ট পেপারে তুমি দেখবা যে সেম একই টাইপের আনসার তোমার দেওয়া আছে, বাট মেইন বিষয়টা কি আসলে এখানে? মেইন বিষয়টা কি যে প্রজাতির বৈচিত্র্য কিভাবে সৃষ্টি হয়। যে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া, তোমরা জানো যে মায়োসিস প্রক্রিয়ার দুইটা ধাপ আছে। ঠিক আছে, মায়োসিস প্রক্রিয়ার দুইটা ধাপ আছে, স্টেপ আছে। একটা হচ্ছে মায়োসিস 1, একটা হচ্ছে মায়োসিস 2। ঠিক আছে, এটা তোমরা জানো, তোমাদের বইতেও আছে। তো এই জায়গায় প্রজাতির বৈচিত্র্যতা কিভাবে সৃষ্টি হয়? এই জায়গায় একটা প্রক্রিয়া হয় যেটাকে বলা হয় ক্রসিং ওভার। ঠিক আছে, ক্রসিং ওভার। তো এই কথাটা লিখতে পারলে ভালো। এটা আমি তোমাদের, এটা তোমরা এইচএসসি লেভেলে গিয়ে হচ্ছে খুব ডিটেলসে জানবা, বিস্তারিত জানবা। তবে এই লেভেলেও তোমাদের বইতে কিন্তু এটা আছে, ক্রসিং ওভার বিষয়টা, যে ক্রোমোজোমের অংশের বিনিময় হয়। ঠিক আছে, ক্রোমোজোমের অংশের বিনিময় হয় মানে হচ্ছে তোমার যখন মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা হয়, ঠিক আছে, কোষ বিভাজন প্রক্রিয়াটা হয় তখন একটা ক্রোমোজোম এবং আরেকটা ক্রোমোজোমের অংশের কিছু বিনিময় হয়। এই অংশের বিনিময় হওয়ার ফলে তোমার হচ্ছে যে প্রজাতির ভিতরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের নতুন নতুন বৈশিষ্ট্য সঞ্চারিত হয়, বা হচ্ছে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, বা নতুন নতুন বৈশিষ্ট্য আসে। ঠিক আছে, তো এই মায়োসিস প্রক্রিয়ায় বৈচিত্র্য সৃষ্টির পিছনে মেন রিজনটা হচ্ছে যে এখানে তোমার হচ্ছে যখন মায়োসিস হয় তখন ক্রসিং ওভার হয়, ক্রোমোজোমগুলোর ভিতরে ক্রসিং ওভার হয়, এবং মায়োসিস প্রক্রিয়ায় জননকোষ তৈরি হওয়ার সময় তোমার হচ্ছে যে এই এই বৈচিত্র্যগুলা এগুলো খুব ভালোভাবে প্রকট হয়। ঠিক আছে, যখন তোমার নতুন প্রজন্ম তৈরি হয়। এই জন্যই কিন্তু তুমি দেখবা যে তোমার বাবার সাথে তোমার অনেক অংশের মিল আছে, বাট সম্পূর্ণ মিল নাই, কিছু না কিছু পরিবর্তন তোমার ক্রোমোজোমের ভিতরে হয়েছে। ঠিক আছে, নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চারণ ঘটছে। তো এই কথাটা তুমি, এই কথাটুকু বলতে পারলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, এই কথাগুলো বলতে পারলে তোমার হয়ে যাবে। এবং তুমি যদি আরো ভালো লিখতে চাও তাহলে টেস্ট পেপারে তুমি দেখবে যে সুন্দর করে সব প্রশ্নের সেম ব্যাখ্যা দেওয়া আছে, বাট টেস্ট পেপারও লাগবে না, তুমি জাস্ট তোমার বইতে দেখবা। বইতে এই যে মায়োসিস থেকে গিয়ে এই জায়গায় লাস্টের দিকে তুমি দেখবা যে এই জায়গায় তোমার হচ্ছে যে মায়োসিসের গুরুত্ব এই জায়গায় কিন্তু দেওয়া আছে। এই যে এই যে এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় প্রজাতি নিয়ে অনেক কথা বলা আছে, যে যৌন ধারণ করে এমন সকল জীবে মায়োসিসের মাধ্যমে জিনের পুনর্বিন্যাস হয়ে জিনগত বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে তোমার অনেক কথা লেখা আছে যে জিনগত বৈচিত্র্য কেন সৃষ্টি হয়। কারণ মায়োসিসের প্রক্রিয়ার ফলে কি হয়, জিনের পুনর্বিন্যাস হয়। ঠিক আছে, এই পুনর্বিন্যাসের কারণে তোমার হচ্ছে মেইনলি তোমার হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য সৃষ্টি হয়। ঠিক আছে, পুনর্বিন্যাসের কারণে সৃষ্টি হয়। তো এই জিনিসগুলো তুমি এখান থেকে সুন্দর করে লিখে দিতে পারবা। এখানে যে কথাগুলো আছে এই কথাগুলো লিখলেই তোমার জন্য হয়ে যাবে। ওকে, আর
যদি পারো এই প্রশ্নগুলোতে তুমি হচ্ছে যে মোটামুটি এই চিত্রটা তুমি এঁকে দিতে পারো, ঠিক আছে? এঁকে দিতে পারলে মোটামুটি মানে টিচাররা খুশি হবে। ওকে, আচ্ছা তারপর আসো এই জায়গায় যে উদ্দীপকের চিত্র এক্স এর সর্বশেষ ধাপটি ব্যাখ্যা করো। তাহলে এক্স এর তোমার আগের মতো আমি প্রথম পার্টেই তোমাকে বলে দিছি টোয়াইসেন থেকে টোয়াইসেন তৈরি হচ্ছে। তার মানে এটা কি? এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। তাহলে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির সর্বশেষ ধাপ কোনটা? সর্বশেষ ধাপ হচ্ছে আমাদের টেলোফেজ। তাহলে ধাপটি বর্ণনা করো। যে কোনো জায়গায় তোমাকে যদি ধাপ বর্ণনা করতে বলে সেক্ষেত্রে তোমাকে ফিগার গুলো আঁকতে হবে, ঠিক আছে? ফিগার আঁকার পরে তুমি 1 2 3 লাইন লিখলে কোনো নাই। দেখো চিন্তা করো এই জায়গায় চিত্র এক্স বলতে যে মাইটোসিস বোঝাচ্ছে, এটা এটা ধরার জন্য তুমি নাম্বার পাবা, 1 নাম্বার পাবা। দেন তুমি হচ্ছে যে এটা টেলোফেজ মানে মাইটোসিসের টেলোফেজ ধাপ যে বলছে এটার জন্য তুমি 1 নাম্বার পাবা। দেন ফিগার আঁকার জন্য তুমি 1 নাম্বার পাবা, আর 1 2 লাইন লেখার জন্য তুমি হচ্ছে 1 নাম্বার পাবা। এই হচ্ছে তোমার 3 নাম্বার এখানে। বাট ফিগার আঁকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে টেলোফেজ ধাপ এটা তো তোমরা জানো, টেলোফেজ টেলোফেজ ধাপ। তো টেলোফেজ ধাপ নিয়ে এখানে সুন্দর করে লেখা আছে। এটা আমি তোমাদেরকে টপার্স A+1 শট ক্লাসটাতে লিখে লিখে সুন্দর করে পড়াইছি। আজকে জাস্ট ধরাই দেয়, যেহেতু ওখান থেকে তোমরা মোটামুটি পড়ছো, বা যারা নতুন পড়তেছো তারা হচ্ছে আগের ক্লাসটা দেখবা, আর যারা পারো তাদের দেখার দরকার নাই, তারা জানোই যে এটা হচ্ছে টেলোফেজ ধাপ, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে শেষ পর্যায়ে, টেলোফেজ ধাপ শেষ পর্যায়ে। এখানে প্রোফেজের ঘটনাগুলো আবার পুনরাবৃত্তি হয়, পুনরাবৃত্তি হয়, ঠিক আছে? প্রোফেজে যে ঘটনাগুলো ঘটছিল, ঠিক আছে, এটার পুনরাবৃত্তি হয়। মানে যে ঘটনাগুলো ঘটছিল পুনরাবৃত্তি বলতে এটার মানে হচ্ছে তোমার বিপরীতভাবে পুনরাবৃত্তি হয়, ঠিক আছে? বিপরীত ক্রমে ঘটে। প্রফেসর যে ঘটনাগুলো ঘটছে এটার উল্টাটা হয়, বিপরীত ক্রমে হয় এটা। আচ্ছা, তো এখানে মেইন যে জিনিসটা হয়, ঠিক আছে, মেইন যে জিনিসটা হয় তুমি খেয়াল করো এই জায়গায় তোমার এই অ্যানাফেজ ধাপে কিন্তু এই অপত্য ক্রোমোজোম গুলা দুইটা 2 মেরুর দিকে চলে যাচ্ছিল, দুইটা 2 মেরুর দিকে চলে যাচ্ছিল, অপত্য ক্রোমোজোম গুলো 2 মেরুর দিকে চলে যাচ্ছিল। পরবর্তীতে এদের মাঝখানে একটা কাহিনী হয়, ঠিক আছে? যখন 2 মেরুর দিকে চলে যায় তখন বিষুবীয় অঞ্চলে একটা কাহিনী হয়, বিষুবীয় অঞ্চলে একটা কাহিনী হয়, এবং এই কাহিনীর কারণে কিন্তু কোষগুলো দুইটা ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে? টেলোফেজ ধাপে তুমি চিন্তা করো এই জায়গায় একটা জিনিস হয়, ঠিক আছে? টেলোফেজ ধাপে একটা জিনিস হয় যেখানে কোষ প্লেট তৈরি হয়, ঠিক আছে? কোষ প্লেট তৈরি হয়। দেখো এই যে এই জায়গায় তোমার কি তৈরি হয়েছে? এই জায়গায় তোমার একটা কোষ প্লেট তৈরি হয়েছে, এবং এই কোষ প্লেটটা কিভাবে তৈরি হয়েছে, ঠিক আছে? মেইনলি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে আমাদের কোষের ভিতরে কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। তোমরা এটা এটা হচ্ছে আহ পড়ে থাকবা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, যে টেলোফেজ পর্যায়ের শেষের দিকে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলা জমা হয়, ঠিক আছে? তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই জায়গায় কি জমা হয়? এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা, এবং জমা হয় এই জায়গায় কি তৈরি করে? একটা কোষ প্লেট তৈরি করে, ঠিক আছে? কোষ প্লেট তৈরি করে, ঠিক আছে? কি তৈরি করে? একটা কোষ প্লেট তৈরি করে। আর প্রাণীর ক্ষেত্রে কি হয়? প্রাণীর দিকে কোষঝিল্লিটি ভিতরের দিকে ঢুকে যায় এবং এবং হচ্ছে যে কোষটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলে, ঠিক আছে? প্রাণী কোষের ক্ষেত্রে তোমার কোষঝিল্লি যেটা আছে, সেল মেমব্রেন যেটা আছে, বাইরের দিকে যে সেল মেমব্রেনটা আছে এটা ভিতরের দিকে ঢুকে গিয়ে তোমার হচ্ছে যে এটাকে ভাগ করে, এবং বাইরের দিকে সেল মেমব্রেন যেটা আছে, ঠিক আছে, বাইরের দিকে নিউক্লিয়ার মেমব্রেন তোমার হচ্ছে যে ভিতরের দিকে ঢুকে। দেখো এই জায়গায় তোমার হচ্ছে যে এর বাইরের দিকে যে তোমার এই যে স্পিন্ডল যন্ত্র আছে দুইটা তোমার হচ্ছে কি করে যাচ্ছে? দুইটা অপোজিট দিকে চলে যাচ্ছে। তো এই ভিতরের দিকে মাঝখানে এই জায়গায় সেল মেমব্রেন চলে আসে, ঠিক আছে? মাঝখানে এই জায়গায় সেল মেমব্রেন বা কোষঝিল্লিটা চলে আসে, চলে এসে এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলে, ঠিক আছে? দেন এতটুকু লিখতে পারলে মোটামুটি তোমার হয়ে যাবে, ঠিক আছে? এতটুকু লিখতে পারলে মোটামুটি তোমার হয়ে যাবে। এটা মাইটোসিসের শেষ পর্যায়ে প্রোফেজের ধাপগুলো এখানে ক্রমান্বয়ে বিপরীত ক্রমে ঘটে, ঠিক আছে? দেন এখানে তোমার উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি তৈরি হয়? কোষপ্লেট তৈরি হচ্ছে। প্রাণী কোষের ক্ষেত্রে তোমার কি হয়? প্রাণী কোষের ক্ষেত্রে এখানে তোমার হচ্ছে যে এই কোষ ঝিল্লিটা ভিতরের দিকে ঢুকে যায়, ঠিক আছে, এবং কোষটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলে, দুইটা ভাগে ভাগ করে ফেলে। দেন তুমি হচ্ছে এই ফিগারটা ড্র করে দিবা খুব সুন্দর করে, ঠিক আছে? ফিগার ড্র করে দিবা, ফিগার ড্র করে দেখো এই জায়গায় কোষপ্লেট তৈরি হয়েছে, মানে কি এই কোষটা অলরেডি দুইটা ভাগে বিভাজিত হওয়া শুরু হয়েছে, ঠিক আছে? এই জায়গায় একটা ভাগ, এই জায়গায় একটা ভাগ, দুইটা কোষ অলরেডি তারা তৈরি হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। দেন এই জায়গায় প্রাণী কোষের ক্ষেত্রে এই জায়গাও কিন্তু তোমার দুইটা কোষ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? দেন তুমি এই ফিগারটাকে দিবা। আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলা, যে এটা হচ্ছে তোমার স্পন্দনতন্ত্রগুলো লুপ্তপ্রায় হচ্ছে, মানে মার্ক করাটা, ঠিক আছে? তুমি ফিগার আঁকার পর তুমি হচ্ছে যে ওই জায়গাটা মার্ক করে দিবা, ঠিক আছে? সুন্দর করে মার্ক করে দিবা যে কি কি জিনিস তুমি লেখছো এখানে, যে কোষ প্লেট সুন্দর করে তুমি বলে দিবা। ক্রোমোজোম গুলো দেখাবা যে প্রত্যেকটা জায়গায় যে অপত্য ক্রোমোজোম গুলো তৈরি হতে যাচ্ছে, এখন অপত্য নিউক্লিয়াস গুলো তৈরি হতে যাচ্ছে, সে জায়গায় কি আছে? আলাদা করে ক্রোমোজোম আছে, ঠিক আছে? এগুলো তুমি সুন্দর করে এখানে ড্র করে দিবা, তাইলে হয়ে যাবে, ঠিক আছে? ফিগার আঁকানোটা খুবই ইম্পর্টেন্ট আর কি, ফিগার আঁকানোটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে বলছে তাহলে এটা তুমি পারবা। তারপর বলছে জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি ও প্রজাতি টিকিয়ে রাখতে
উদ্দীপকের চিত্রে এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি মুখ্য ভূমিকা পালন করে? আচ্ছা, জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি এবং প্রজাতি টিকিয়ে রাখতে এবং এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটা মুখ্য ভূমিকা পালন করে? তাহলে এক্সটা কি মাইটোসিস, আর ওয়াইটাতে কি বলছে? ওয়াইটাতে খেয়াল করো, একদম পারফেক্ট এক্সাম্পল অফ মায়োসিস। ঠিক আছে, যে টুয়াইসেন সংখ্যক ক্রোমোজোম এখান থেকে পরবর্তী এন হয়ে গেছে। আমরা দেখতেছি হচ্ছে টুয়াইসেন থেকে এন হয়ে গেছে। ঠিক আছে, টুয়াইসেন থেকে এন হয়ে গেছে মানে কি, যে এই জায়গায় তোমার হ্রাসমূলক বিভাজন হয়েছে। ঠিক আছে, হ্রাসমূলক বিভাজন হয়েছে, তাই না? একটা কোষ থেকে একদম লাস্টে চারটা অপত্য কোষ তৈরি হয়েছে। এই জায়গায় ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, মাতৃকোষের টুয়াইসেন, এই জায়গায় এন হয়েছে। তো এটা তোমার মায়োসিস সেল ডিভিশন। তাহলে এখন বলছে, দেখো একটু আগে আমরা এটা ব্যাখ্যা করছি যে জিনগত বৈচিত্র্য সৃষ্টি এবং প্রজাতি টিকিয়ে রাখতে। আমার মেন বই থেকেও দেখাচ্ছি, সেখানে মায়োসিস কিভাবে প্রজাতি বজায় রাখে সেটা নিয়ে সুন্দর করে কথা লেখা আছে। যে এই জায়গায় তোমার জিনগত পুনর্বিন্যাস হয়, ক্রসিং ওভার হয়। ঠিক আছে, ক্রোমোজোমের ভিতরে তোমার হচ্ছে জেনেটিক ইনফরমেশন এদের আদান প্রদান হয়। এজন্য মায়োসিস সেল ডিভিশনটা এটাই হচ্ছে তোমার কি করে, মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, মুখ্য ভূমিকা পালন করে প্রজাতি টিকিয়ে রাখতে। প্রজাতি টিকিয়ে রাখতে এটা আমি তোমাকে প্রথমে বলছি যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, পরে সেগুলা যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় তখন আবার সেগুলা টুয়াইসেনে ব্যাক করে। তাহলে এই সব ক্ষেত্রে তোমার হচ্ছে যে সব থেকে ভালো ভূমিকা পালন করে কোনটা? মায়োসিসটা। তাহলে কোনটা হবে? এটা হবে ওয়াই। যে ওয়াই এটা হচ্ছে কি পালন করে? মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, মাইটোসিস দেহ বৃদ্ধিতে কাজ করে বা হচ্ছে ক্ষতস্থান পূরণে হেল্প করতে পারে, বাট জীবের জিনগত বৈচিত্র্য এবং প্রজাতি সৃষ্টিতে সব থেকে বেশি ভূমিকা পালন করবে কে? এটা অবশ্যই আমাদের মায়োসিস। আচ্ছা, তারপরে এখন দেখো, এখন সবগুলা জিনিসই হচ্ছে একদম সেম টু সেম, মানে একই টাইপের প্রশ্নগুলো তোমার রিপিট করবে সবসময়। তাহলে এই জায়গায় তোমার মাইটোসিসের স্টেপগুলা, প্রত্যেকটা স্টেপ, ঠিক আছে, এর ভিতরে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই তিনটা হচ্ছে সব থেকে, এবং প্রোমেটাফেজ। প্রোফেজটা একটু কম গুরুত্বপূর্ণ, বাকি চারটা হচ্ছে তুমি চিত্রসহ তোমাকে আঁকতে হবে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মাইটোসিসের গুরুত্বটা সব থেকে ইম্পর্টেন্ট, মায়োসিসের গুরুত্ব। ঠিক আছে, এই জিনিসগুলো পড়তে পারলে চ্যাপ্টার থেকে তুমি পারবা সবকিছু। দেখো, পি বিভাজন কি? ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তো টুয়াইসেন থেকে টুয়াইসেনই থাকে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের মাইটোসিস। এবং তারপর হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের মায়োসিস। তাহলে পি বিভাজন ক্যারিওকাইনেসিসের পর্যায়গুলোর চিহ্নিত চিত্র অঙ্কন করো। তাহলে এখানে তোমাকে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই পাঁচটা ধাপে চিহ্নিত চিত্র তোমাকে আঁকতে হবে। এক্ষেত্রে তুমি যে কোনো একটা আঁকলে হবে, এখানে যেহেতু পাঁচটা চিত্র তোমাকে আঁকতে হবে, সেক্ষেত্রে তুমি হচ্ছে জাস্ট উদ্ভিদ কোষের যে চিত্রগুলো আছে এগুলো তুমি আঁকবা, যেগুলো আমি সুন্দর করে আগে ক্লাসে তোমাদেরকে পড়াই দিছি। ঠিক আছে, সুন্দর করে ওই টপার্স A+1 শটে তোমাকে হাতে আঁকায় দেখাই দিছি। আজকে জাস্ট সিকিউ গুলো দেখাচ্ছি, যে সিকিউ গুলো তোমার কোন জায়গা থেকে আসতে পারে। তো এই জায়গায় তুমি চিন্তা করো, এই জায়গায় তুমি দুইটা আঁকতে পারো, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ হবে, বাট এত বড় একটা প্রশ্ন তুমি জাস্ট সবগুলা ক্ষেত্রে উদ্ভিদ কোষটা আঁকবা, আর প্রাণী কোষ একটা বা দুইটা ক্ষেত্রে আঁকতে পারো, তাহলে মোটামুটি নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, যে এখানে তোমার হচ্ছে যে জাস্ট এই যে এই ফিগারটা আঁকলে হয়ে যাবে, উদ্ভিদ কোষে প্রোফেজ ঘটতেছে। ঠিক আছে, উদ্ভিদ কোষে তোমার হচ্ছে মাতৃকোষে প্রোফেজের কি কি চেঞ্জ আসতেছে। আচ্ছা, তো এখানে তোমার প্রাথমিক অবস্থা আঁকার দরকার নাই, মাতৃকোষটা এই অবস্থায় আছে, মাতৃকোষটা, এবং শেষ অবস্থায় তোমার এই অবস্থায় আছে। তো মেইনলি তোমার হচ্ছে যে প্রোফেজের যে ধাপগুলা হয়, প্রোফেজের ধাপগুলা হয়, এখানে তোমার যে কোনো একটা ফিগার তুমি আঁকবা। ঠিক আছে, উদ্ভিদ মাতৃকোষ এরকম ছিল, মাতৃকোষটা তোমার বিভাজিত হয়ে প্রাথমিক অবস্থা এটা হয়েছে, শেষ অবস্থা এরকম হয়েছে, জাস্ট শেষ অবস্থার ফিগারটা এঁকে দিলে হবে। ঠিক আছে, শেষ অবস্থার ফিগারটা এঁকে দিলেই তোমার হয়ে যাবে, শেষ অবস্থার ফিগারগুলো তোমার এঁকে এঁকে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে তুমি মেইনলি উদ্ভিদ কোষের ফিগারটা আঁকবা, এটা হচ্ছে যে টিচাররা বেশি প্রেফার করে, বা এটা আঁকলে এটা আঁকাটাই মানে আমার কাছে মনে হয় যে ভালো। এটা তুমি জাস্ট হচ্ছে যে উদ্ভিদ কোষে কি কি চেঞ্জ আসে তুমি তো জানো, তুমি পড়ে ফেলছো, তুমি জাস্ট একটা করে ফিগার আঁকাই দিলা। দেন প্রোমেটাফেজে একটা করে ফিগারই আছে, এক্ষেত্রে তুমি দুইটা আঁকতে পারলে অবশ্যই ভালো, কারো যদি হাত ভালো থাকে সুন্দর করে আঁকতে পারে তাড়াতাড়ি করে, জাস্ট তোমার চিত্রগুলা একদম স্কেল দিয়ে সুন্দর করে আঁকতে হবে এরকম না। ঠিক আছে, তুমি জাস্ট সাইন্টিফিক্যালি কারেক্ট হইতে হবে। ঠিক আছে, সাইন্টিফিক্যালি কারেক্ট হইতে হবে, সাইন্টিফিক্যালি কারেক্ট হওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাইন্টিফিক্যালি কারেক্ট হওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে তুমি জাস্ট শেষ অবস্থার চিত্রটা এঁকে দিলা, শেষ অবস্থার চিত্রটা এঁকে দিলা, বাকি আগেরগুলো আঁকার দরকার নাই। ঠিক আছে, দেন প্রোমেটাফেজ দাবে তুমি হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ যদি আঁকতে চাও আঁকতে পারো, বাট যে কোনো একটা আঁকতে হবে তোমাকে, এইটা তুমি আঁকলা। ঠিক আছে, বাট দুইটা আঁকতে পারলে অবশ্যই ভালো। মেটাফেজ দাবে তুমি এটা আঁকলা, অ্যানাফেজ দাবে এটা আঁকলা, দেন টেলোফেজ দাবে তুমি চাইলে দুইটা আঁকতে পারো বা যে কোনো একটা আঁকতে পারো। ঠিক আছে, প্রাণী কোষটা তুমি একটু কম আঁকলেও সমস্যা নেই, বাট উদ্ভিদ কোষটা তোমাকে অবশ্যই আঁকতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে উল্লেখ করে দেওয়া নাই দুইটা আঁকতে বলছে এরকম বলে নাই,
তারা বলছে চিহ্নিত চিত্র অঙ্কন করো, ঠিক আছে। দেন প্রাণী কোষের ক্ষেত্রে তুমি হচ্ছে যে জাস্ট একটা বা দুইটা চিত্র এঁকে মেটাফেজ বা অ্যানাফেজ দ্বারা চিত্র এঁকে দেখা দিলা, চিহ্নিত করে দিলা অ্যাস্টার রে, তাহলে টিচার মনে করবে তুমি জানো যে প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্টার রে বিষয়টা আসে। আচ্ছা, দেন পি এবং হচ্ছে কিউ উভয় ধরনের বিভাজন অপরিহার্য। হ্যাঁ, উভয় ধরনের বিভাজন অপরিহার্য, তার মানে কি এখানে তোমার দুইটা জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন করতেছে যে মাইটোসিসের গুরুত্ব দেখো, মায়োসিসের গুরুত্ব লেখো। এই দুইটা জিনিস তোমার বইতে দেওয়া আছে। মাইটোসিস প্রক্রিয়ায় আমাদের জীবের দেহের বৃদ্ধি ঘটে, ঠিক আছে না, আমাদের জীবের দেহের বৃদ্ধি ঘটে, ক্ষতস্থান পূরণ হয়, এগুলো তোমার সুন্দর করে বইতে দেওয়া আছে। আর মায়োসিসটার গুরুত্ব তো আমরা এতক্ষণ ধরে আলোচনাই করলাম, এতক্ষণ ধরে তো আমরা এটাই আলোচনা করলাম যে মায়োসিসটা কেন গুরুত্বপূর্ণ। ওকে, দেন আমি যদি মাইটোসিসের গুরুত্ব এখানে তোমাদের বইতে দেওয়া আছে, মাইটোসিসের গুরুত্ব এখানে তুমি যা যা দেওয়া আছে এগুলো বলবা যে মাইটোসিস প্রক্রিয়া নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন এবং পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়, ঠিক আছে। তাহলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম এখানে যে সমীকরণিক বিভাজন হয়, ঠিক আছে, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের সাইটোপ্লাজমের যে বিভাজনটা হয় সেটা সমীকরণিক ইকুয়েশনাল ডিভিশন হয়, এটা তুমি লিখবা এখানে। আচ্ছা, তাহলে এখানে যা আছে এগুলো তুমি লিখবা। এখানে আরো 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 অনেক কিছু লেখা আছে যে মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয়, ঠিক আছে। এখানে কিন্তু অঙ্গজ প্রজনন, এখানে কিন্তু ওই যে জনন কোষের যে প্রজননটা হয় সেটা কিন্তু বলে না, এখানে অঙ্গজ প্রজনন বলছে। এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি, দেখো জনন কোষের খেয়াল করো এই জায়গায় জনন কোষ তৈরি হচ্ছে কিন্তু মায়োসিস প্রক্রিয়া, জনন কোষ জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে সেগুলা কিন্তু তৈরি হচ্ছে মায়োসিস প্রক্রিয়া, বাট তৈরি হওয়ার পর যে সংখ্যা বৃদ্ধিটা হয় সেখানে কিন্তু তোমার হচ্ছে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। এই জিনিসগুলো বলবা, ঠিক আছে। তারপর তুমি এটা লিখতে পারো যে এটা তোমরা জানো যে অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে তোমার কি হতে পারে, এই জায়গায় তোমার টিউমার বা ক্যান্সার হতে পারে। অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে কি হতে পারে, তোমার হচ্ছে টিউমার বা হচ্ছে ক্যান্সার হতে পারে। তাহলে এই জিনিসগুলো তুমি একটু লিখবা, এগুলো আমরা পড়াইছি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, হিউম্যান পেপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামক দুইটা জিন এমন কিছু প্রোটিন সৃষ্টি করে যা কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন অনুসমূহকে স্থানচ্যুত করে। তাহলে হিউম্যান পেপিলোমা ভাইরাস এইচপিভি, এইচপিভি হিউম্যান পেপিলোমা ভাইরাস, পিতে হচ্ছে পেপিলোমা, বিতে হচ্ছে ভাইরাস, এইচপিভি, ঠিক আছে। এইচপিভি ভাইরাসের দুইটা জিন থাকে, এইচপিভি ভাইরাস দুইটা জিন থাকে, একটা হচ্ছে E6 এবং আরেকটা হচ্ছে E7, ঠিক আছে। দুইটা জিন থাকে, একটা হচ্ছে E6 এবং আরেকটা হচ্ছে E7, ঠিক আছে। এবং এই জিনগুলা এক ধরনের প্রোটিন সৃষ্টি করে, এক ধরনের প্রোটিন সৃষ্টি করে, তারা কি করে, তারা হচ্ছে এই প্রোটিনগুলা কি করে, ধর আমরা একটা সেল, একটা কোষ যখন বিভাজিত হয়, একটা কোষ যখন বিভাজিত হয়, ঠিক আছে, তখন এই কোষ বিভাজন নিয়ন্ত্রণ করার জন্য, এই কোষ বিভাজন নিয়ন্ত্রণ করার জন্য কিছু প্রোটিন অণু থাকে, মানে কিছু প্রোটিন অণু এই কোষ বিভাজনগুলোকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। প্রোটিন অণুগুলা কি করে, এই কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে। দেন E6 এবং E7 জিন এমন কিছু প্রোটিন অণু সৃষ্টি করে, তারা কি করে, তারা এই কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন অণুসমূহকে স্থানচ্যুত করে দেয়। তাহলে তারা যদি কাজ করতে না পারে, যারা নিয়ন্ত্রক ছিল তারা যদি কাজ করতে না পারে, তাহলে কোষ বিভাজনটা তোমার কি হবে, অনিয়ন্ত্রিত হবে। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে নর্মালি যে সেল ডিভিশনটা হওয়ার কথা ছিল, ঠিক আছে, নর্মালি মাইটোসিস প্রক্রিয়া যে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হচ্ছে, ঠিক আছে, নর্মালি যে তোমার ক্রোমোজোমের যে মানে নর্মাল যে বিভাজনটা, সমীকরণিক বিভাজনটা, এটা কিন্তু কি হবে, এটা তোমার নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে কি হবে, তোমার একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হবে, একটা অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজন হবে, ফলে তোমার কি একটা জায়গা ধরো হঠাৎ করে ফুলে গেল, বিভাজিত হইতে হইতে একটা জায়গায় ফুলে গিয়ে টিউমার তৈরি করলো, পরবর্তী সেখান থেকে ক্যান্সার হইতে পারে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলা তুমি মাইটোসিসের গুরুত্ব এই জায়গায় তুমি কি করতে পারো, উল্লেখ করতে পারো। দেন মায়োসিসের গুরুত্ব আমরা এতক্ষণ ধরে আলোচনাই করলাম, ঠিক আছে, এটাই। তাহলে এই জন্য আমরা বলবা যে দুই ধরনের কোষ বিভাজন কি অপরিহার্য, কারণ ওই ক্ষতস্থান পূরণ, এখানে তুমি টিউমারটা অ্যাভয়েড করতে পারো যেহেতু অপরিহার্য বলছে, ওটা মেইনলি অপকারিতা, বাট লিখলেও খুব একটা বেশি সমস্যা না। আচ্ছা আচ্ছা, চিহ্নিত চিত্র, এই যে পর্যায়গুলো চিহ্নিত চিত্র, ওই সেম প্রশ্নটা আবার, ঠিক আছে, চিহ্নিত চিত্র অঙ্কন করো, সেম সবগুলা পর্যায়, ক্যারিওকাইনেসিসের যে 5টা পর্যায় আছে সবগুলা। হ্যাঁ, উপবিভাজন অপরিহার্য, ওই সেম সেম প্রশ্নটা আবার এখানে রিপিট হয়েছে। ওকে, এরপরে দেখো, ওকে, এই জায়গায় খেয়াল করো। তো এই জায়গায় আমাদের একটা প্রশ্ন চলে আসছে যে এখানে খেয়াল করো, ফিগারটা একটু খেয়াল করো যে এখানে কি কি জিনিস ঘটনা ঘটতেছে, ঠিক আছে, কি ঘটনা ঘটতেছে এখানে। তাহলে এই জায়গায় তোমার হচ্ছে যে এই জায়গায় প্রথমে খেয়াল করো, এই জায়গায় এখানে দুইটা ক্রোমোজোম দেখাইছে, সুন্দর করে দেখতে পাচ্ছ, এখানেও দুইটা ক্রোমোজোম, এখানেও দুইটা ক্রোমোজোম, ঠিক আছে, দুইটা ক্রোমোজোম, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা দেখতেছি এই জায়গায়। বাট এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় তোমার প্রথমে 4টা ক্রোমোজোম দিছে, ওরা 4টা ক্রোমোজোম দিছে, 4টা ক্রোমোজোমই আছে। এরপরে দেখো 2টা ক্রোমোজোম হয়ে গেছে, 4টা ক্রোমোজোম ছিল, এরপরে গিয়ে 2টা ক্রোমোজোম হয়ে গেছে,
ঠিক আছে, এর পরের ধাপেও 2টা করে ক্রোমোজোম। মানে এই ফিগারটাতে একটা জিনিস লক্ষণীয়, এই ফিগারটাতে দেখো ক্রোমোজোম নাম্বার এখানে মাতৃকোষে যতগুলো ছিল এখানেও সেম আছে, মাতৃকোষে যতগুলো ছিল এখানে অপত্য কোষগুলোতেও সেম আছে। বাট এই জায়গায় মাতৃকোষে যতগুলো আছে অপত্য কোষে গিয়ে কিন্তু 2টা হয়ে গেছে, মানে রিডিউস হয়ে গেছে। ঠিক আছে, 2টা কমে গেছে, অর্ধেক হয়ে গেছে। এই জায়গায় গিয়ে কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। সুন্দর করে ফিগারটা খেয়াল করো, এখানে 4টা ছিল এখানে 2টা হয়ে গেছে, এখানে 4টা ছিল 2টা হয়ে গেছে। তাহলে এই জায়গায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেছে, ক্রোমোজোম সংখ্যা তোমার হচ্ছে অর্ধেক হয়ে গেছে। তাহলে ক্রোমোজোম সংখ্যা যদি অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা যদি অর্ধেক হয়ে যায় তাহলে এই জায়গায় তোমার হচ্ছে যে, হ্যাঁ এই জায়গায় তোমার মেনলি কি হয়েছে, এখানে তোমার মেনলি মায়োসিস সেল ডিভিশন হয়েছে। আর প্রথমে এই জায়গায় তোমার কি হয়েছে, এই জায়গায় তোমার হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম প্রশ্ন বলছে যে ইন্টারফেস কাকে বলা হয়, ইন্টারফেস কাকে বলা হয়। তো এটা তোমরা পড়ছো, ঠিক আছে, এটা তোমরা পড়ছো যে নিউক্লিয়াসে মানে তোমার মেনলি কি হয়, তোমার হচ্ছে যে কোষ বিভাজনের শুরুতে বা একটা কোষ যখন 2বার বিভাজিত হয়, ঠিক আছে, তার মধ্যে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কার্য সম্পন্ন দশা, মানে মানে 2টা, ধরো তুমি চিন্তা করো এটা কোষ বিভাজনের সময় তার কোষের কিছু প্রস্তুতিমূলক পর্যায় দরকার হয়। ঠিক আছে, এই প্রস্তুতিমূলক পর্যায়টা নর্মালি আমরা কি বলি, প্রস্তুতিমূলক পর্যায়টাকে নর্মালি আমরা কি বলি, এটাকে আমরা নর্মালি হচ্ছে ইন্টারফেস বলি। এটা তোমাদের এই জায়গায় বইতে সুন্দর করে দেওয়া আছে, মেন বইটা পড়াটা খুবই ইম্পর্টেন্ট। মেন বই পড়াটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জায়গায় ইন্টারফেসটা থাকবে অবশ্যই, ইন্টারফেসটা অবশ্যই থাকা উচিত। ওকে, এখানে হয়তো বা কোনো কারণে তারা ইন্টারফেসটা দেয় নাই বা ভিতরে কোনো একটা জায়গা ছিল। মেনলি ইন্টারফেসটা হচ্ছে প্রস্তুতি পর্যায়। ঠিক আছে, মেনলি ইন্টারফেসটা হচ্ছে প্রস্তুতি পর্যায়। ঠিক আছে, যে তো তোমার চিন্তা করো একটা কোষ যখন বিভাজিত হয়, ঠিক আছে, একটা কোষ যখন তোমার বিভাজিত হয়, ঠিক আছে, তো নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক যে পর্যায়টা আসে, ঠিক আছে, একটা দশা আছে যখন নিউক্লিয়াস হচ্ছে প্রিপারেশন নেয় বা প্রস্তুতি নেয়, ঠিক আছে, একটা সেল ডিভিশনের, সেটা হচ্ছে মেইনলি আমাদের ইন্টারফেস। ঠিক আছে, হ্যাঁ মেইনলি ইন্টারফেস হচ্ছে সেটা। ওকে ওকে, এখন খেয়াল করো, তারপরে প্রশ্ন হচ্ছে স্পিন্ডল তন্তু এবং হচ্ছে আকর্ষণ তন্তুর মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, স্পিন্ডল তন্তু এবং হচ্ছে আকর্ষণ তন্তুর ভিতরে পার্থক্য কি। তাহলে মেইনলি আমার হচ্ছে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো থাকে, স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো থাকে এগুলো হচ্ছে মেইনলি আমার স্পিন্ডল তন্তু স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো, এটা হচ্ছে আমাদের মেইনলি স্পিন্ডল তন্তু। এবং এই স্পিন্ডল তন্তুর ভিতরে যে তন্তুর ভিতরে তোমার হচ্ছে যে এই ক্রোমোজোমগুলো যুক্ত হচ্ছে বা সেন্ট্রোমিয়ারগুলো সংযুক্ত হয় সেগুলো হচ্ছে আকর্ষণ তন্তু। আচ্ছা, তো মেইনলি আমি যদি ফিগার এঁকে সুন্দর করে এটাকে দেখাই দেই, ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো এরকম ধরো একটা স্পিন্ডল যন্ত্র তুমি আঁকলা, স্পিন্ডল যন্ত্র, এই জায়গার ভিতরে যে তন্তুগুলো আছে এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। ঠিক আছে, স্পিন্ডল যন্ত্রের ভিতরে যে তন্তুগুলো আছে এগুলো কি, এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। ঠিক আছে, তো ধরো এই জায়গায় একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার তো তুমি চিনো, এখন মাঝখানের অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে এই সেন্ট্রোমিয়ারটা ধরো এই তন্তুর সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, দেন এই সেন্ট্রোমিয়ারটা ধরো যে তোমার এই তন্তুর সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে ধরো এই সেন্ট্রোমিয়ারটা এই তন্তুর সাথে যুক্ত হয়েছে। তাহলে এই স্পিন্ডল যন্ত্র, এখানে যে তন্তুগুলা বা ফাইবারগুলো আছে এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। এর ভিতরে তুমি চিন্তা করো সবগুলা স্পিন্ডল তন্তু, বাট এটা কিন্তু আকর্ষণ তন্তু কেন, কারণ এই তন্তুগুলোর সাথে তোমার হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয়েছে, এই তন্তুটার সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয়েছে, এই তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয়েছে, এই তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয়েছে। তাহলে যাদের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয়েছে, যে স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয়েছে সেগুলো হচ্ছে আমাদের মেইনলি কি আকর্ষণ তন্তু। ঠিক আছে, সেগুলো হচ্ছে মেইনলি কি আকর্ষণ তন্তু। ইন্টারফেসটা মেইনলি হচ্ছে প্রস্তুতিমূলক পর্যায়, যে কোষ বিভাজনের সময় যে প্রস্তুতিমূলক পর্যায়টা হয় একটা কোষের ভিতরে, সেটা হচ্ছে মেইনলি ইন্টারফেস। ঠিক আছে, আর ক্ষয়ের প্রক্রিয়া না ঘটলে কি হতো, ঠিক আছে, ক্ষয়ের প্রক্রিয়া
না ঘটলে কি হতো, ক্ষয়ের প্রক্রিয়া কি ক্ষয় প্রক্রিয়া হচ্ছে মায়োসিস। মায়োসিস না ঘটলে কি হতো, তুমি চিন্তা করো, মায়োসিস প্রক্রিয়া আমাদের জনন কোষ তৈরি হচ্ছে, জনন কোষ তৈরি হয়, তাহলে জনন কোষ যদি তোমার তৈরি হয় এবং ক্ষয়ের প্রক্রিয়া যদি না হয়, তাহলে আমাদের মায়োসিস প্রক্রিয়া নাই, তার মানে জনন কোষও নাই, তাহলে কি জীবের বংশবৃদ্ধি সম্ভব? জীবের বংশবৃদ্ধি সম্ভব না, তাহলে জীবের বংশবৃদ্ধি সম্ভব না। আবার বংশবৃদ্ধি হইলেও সেক্ষেত্রে তোমার জিনগত যে বৈচিত্র্য, এগুলো কিন্তু তোমার মায়োসিস না হলে কিন্তু হবে না, ঠিক আছে। এজন্য তোমার জনন কোষ সৃষ্টি বা হচ্ছে তোমার হচ্ছে যে প্রজনন আছে, সেক্ষেত্রে হেল্প করার জন্য, নতুন বংশধর তৈরি সৃষ্টির ক্ষেত্রে বা জিনগত বৈচিত্র্য সৃষ্টির ক্ষেত্রে, এসব ক্ষেত্রে তোমার কি কাজ করে, এই মায়োসিসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। এটা বললেই হবে, এতটুকু বললেই হবে। দেন এটা ক্রোমোজোমের সমতা রক্ষা করে, এটা তুমি বলবা। আচ্ছা, তারপর হচ্ছে উদ্দীপকের চিত্র ক এর প্রক্রিয়াটি উদ্ভিদ এবং প্রাণীতে একই রকম হয় কিনা। দেখো উদ্দীপকের ক কি, ক হচ্ছে মাইটোসিস আর খ হচ্ছে কি, খ হচ্ছে মায়োসিস। এখন তুমি খেয়াল করো, এই দুইটা মাইটোসিস এবং হচ্ছে মায়োসিস, এই দুইটা প্রক্রিয়া, এখানে একটা কথা বলছে যে ক এর প্রক্রিয়াটা মানে মেইনলি মাইটোসিসটা উদ্ভিদ এবং প্রাণীতে একরকম হয় কিনা। তুমি এতক্ষণ ধরে পড়ছো যে একরকম কিন্তু হয় না, কিছু বেসিক পার্থক্য আছে। কি, এই যে তোমার প্রাণী কোষে দেখলাম যে দুই পাশ থেকে অ্যাস্টার রে আসতেছে, ঠিক আছে, এটা কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু এই অ্যাস্টারের বিষয়টা আমরা দেখি নাই, ঠিক আছে, অ্যাস্টারের বিষয়টা আমরা দেখি নাই। প্রত্যেকটা ধাপে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, প্রোমেটাফেজ, তুমি ধাপে দেখছো যে প্রাণী কোষের ক্ষেত্রে একটা স্পেশাল একটা ফিচার্স আছে, যেটা হচ্ছে কি অ্যাস্টার। এটা কিন্তু শুধুমাত্র প্রাণী কোষের ক্ষেত্রে পাওয়া যায়। আর লাস্টের টেলোফেজ দশায় তুমি গিয়ে কি দেখছো, যে এই জায়গায় তোমার কোষ প্লেট তৈরি হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি তৈরি হয়েছে, যে এন্ডোপ্লাজমিক জালিকা যেটা আছে সেখান থেকে তোমার হচ্ছে কোষ প্লেট তৈরি হয়েছে, কোষ প্লেট তৈরি হয়েছে। আর প্রাণী কোষের ক্ষেত্রে তোমার আশেপাশের যে তোমার হচ্ছে যে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেনটা ছিল, এটাই ভিতরের দিকে ঢুকে গিয়ে দুইটা আলাদা কোষ তৈরি করছে। তার মানে হচ্ছে তোমার মেইনলি এই দুইটা বেসিক পার্থক্য, যেটা মাইটোসিসের ক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণী কোষকে আলাদা করছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমার হচ্ছে যে এই স্টার্টের বিষয়টা কিন্তু থাকে না উদ্ভিদ কোষের ক্ষেত্রে, বাট প্রাণী কোষের ক্ষেত্রে থাকে। আর লাস্ট টেলোফেজ ধাপে গিয়ে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে কাহিনীটা, কোষপ্লেটের কাহিনীটা, এটা কিন্তু ভিন্ন। তার মানে হচ্ছে এই দুইটা একই রকম হয় না, ঠিক আছে, দুইটা একই রকম হয় না। নর্মালি তোমার আহ অপত্য কোষ কতগুলা সৃষ্টি হয়, এটা সেম, দুইটার ক্ষেত্রে সেম, দুইটাই ইকুয়েশনাল বা সমীকরণের বিভাজন, বাট প্রক্রিয়াতে একটু চেঞ্জ আসছে, জাস্ট এতটুকু বলতে পারলে হবে। এবার তুমি যে কোনো একটা স্টেপের একটা ফিগার আঁকা দিতে পারো, যেমন মেটাফেজ ধাপের একটা ফিগার আঁকাই দিলা, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরকম হয়, প্রাণী কোষের ক্ষেত্রে এরকম হয়। আবার বা টেলোফেজ ধাপের একটা ফিগার আঁকা দিতে পারলো, যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমার এখানে তোমার হচ্ছে যে কোষপ্লেট তৈরি হচ্ছে, প্রাণী কোষের ক্ষেত্রে কোষপ্লেটটা নর্মালি আমরা দেখতেছি না। ওকে, আচ্ছা, তারপর দেখো এই যে সেম বিষয়টা, যে প্রথম প্রথম চিত্র খেয়াল করো, টুয়াইসেন থেকে টুয়াইসেন, 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 তার মানে হচ্ছে এটা হচ্ছে নর্মাল মাইটোসিস, ঠিক আছে, নর্মাল মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, কারণ যেহেতু এখানে ক্রোমোজোমের কোনো চেঞ্জ আসে নাই। বাট এটাও কিন্তু মাইটোসিস, চিত্র বি, এটাও কিন্তু তোমার মাইটোসিস, বাট এই জায়গায় লক্ষণীয় বিষয় কোনটা, যে টুয়াইসেন থেকে টুয়াইসেন হয়েছে, ঠিক আছে, এতটুকু ঠিক আছে। তারপর এই টুয়াইসেন থেকে টুয়াইসেন হয়েছে, এতটুকু আমাদের ঠিক আছে, এতটুকু আমাদের ঠিক আছে, বাট আমাদের মেইন প্রবলেমটা কোথায় হয়ে গেছে দেখো, টুয়াইসেন থেকে এই জায়গায় দুইটার জায়গায় তিনটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই ফিগারটাতে খেয়াল করো, এখানে টুয়াইসেন থেকে দুইটা হওয়ার কথা, বাট হয়ে গেছে তিনটা। তার মানে এখানে কি হয়েছে, মেইনলি অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়েছে। মানে এই জায়গায় মাইটোসিসটা কি না, কন্ট্রোলড না, এই জায়গায় মাইটোসিসটা কি হয়েছে, অনিয়ন্ত্রিত হয়েছে, ঠিক আছে। তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিস হইলে, ঠিক আছে, কি ধরনের সমস্যা দেখা দিবে, ঠিক আছে। তাহলে এই জায়গায় এই বিয়ের বিভাজন ফলে মানব দেহে কি কি সমস্যা দেখা দিবে, এটা কি দেখা দেবে, টিউমার বা হচ্ছে ক্যান্সার সৃষ্টি হবে। এই যে একটু আমি দেখালাম হিউম্যান পেপিলোমা ভাইরাসের E6 এবং E7 জিন, ওখানে সুন্দর করে তোমার বইতে লেখা আছে যে এই যে বি যখন হয়, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যখন হয়, তখন আমাদের দেহে প্রাণী কোষের ক্ষেত্রে কি তৈরি হয়, প্রাণী কোষের টিউমার বা অর্বুদ, অর্বুদ বলতে মেনলি টিউমারটাকে বোঝায়, যাতে পরবর্তীতে ক্যান্সারের রূপ নেয়, ঠিক আছে, ক্যান্সারের রূপ। তাহলে টিউমার বা হচ্ছে অর্বুদ বা হচ্ছে ক্যান্সার, ঠিক আছে, এই প্রক্রিয়াটিতে এইগুলো সৃষ্টির ক্ষেত্রে তোমার হচ্ছে এই মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে অনিয়ন্ত্রিত মাইটোসিস যখন তোমার হবে, তখন তোমার হচ্ছে এই টিউমার, ক্যান্সার বা অর্বুদ এগুলা সৃষ্টি হবে। ওকে, সুন্দর করে এতটুকু লিখে দিবা, তোমার বই যতটুকু আছে ততটুকু লিখে দিবা। আর চিত্র এ জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ, এটাকে মাইটোসিস, ওই যে মাইটোসিসের গুরুত্ব, হ্যাঁ এইটাও মাইটোসিস, বাট এখানে মেনলি কি দেখাইছে, অনিয়ন্ত্রিত মাইটোসিস দেখাইছে, যে এখান থেকে দুইটা হওয়ার জায়গায় তিনটা হয়ে গেছে। তাহলে এই এটা কেন গুরুত্বপূর্ণ, মাইটোসিসের গুরুত্ব, এতটুকু লিখতে পারলে হবে, যেটা নিয়ে আমরা একটু আগেও আলোচনা করছি। ওকে, মোটামুটি মোটা দাগে তুমি এই কয়েকটা জিনিস পড়ে গেলেও এই চ্যাপ্টার থেকে তুমি হচ্ছে সিকিউ গুলা পারবা, ঠিক আছে। এরপর তুমি আসো এমসিকিউতে, যে মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, তোমরা জানো প্রোমেটাফেজ ধাপে, তারা যারা পড়ছো চ্যাপ্টারটা, আমি তো পড়াইছি, আমি তো তোমাদের টপার্স ওয়ান শট ক্লাসটাতে পড়াইছি, সেখানে তুমি দেখবা যে প্রোমেটাফেজ ধাপে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। আচ্ছা, কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়, প্রথম ধাপ,
প্রথম ধাপে পানি বিয়োজন করতে থাকে, তাই না? কোষ বিভাজনের প্রথম ধাপে প্রোফেজ ধাপে পানি বিয়োজন করতে থাকে এবং পানি হ্রাস পায়। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন? ওই যে অ্যানাফেজ ধাপে বলছিলাম BLJI মেটাসেন্ট্রিক, বিটা কি? বিটা হচ্ছে মেটাসেন্ট্রিক, এলটা কি? এলটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, যেটা কি? যেটা হচ্ছে অ্যাক্টোসেন্ট্রিক এবং আইটা কি? আইটা হচ্ছে টেলোসেন্ট্রিক। BLJI মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক এবং হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে যে কোনটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বিটা মেটাসেন্ট্রিক, এলটা সাবমেটাসেন্ট্রিক, যেটা হচ্ছে অ্যাক্টোসেন্ট্রিক, আর আইটা বললে আমি বলবো কি? টেলোসেন্ট্রিক। হ্যাঁ, সাবমেটাসেন্ট্রিক BLJI, BL 2 নাম্বারটা সাবমেটাসেন্ট্রিক, এল। ঠিক আছে, নিচের কোন ভাইরাস ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে? পেপিলোমা বা HPV, আমি একটু আগে দেখালাম HPV, হিউম্যান পেপিলোমা ভাইরাস, যেখান থেকে E6 এবং E7 জিন আসে, যারা যে প্রোটিন তৈরি করে, এগুলো হচ্ছে তোমাদের নরমাল নিয়ন্ত্রক প্রোটিনগুলোকে স্থানচ্যুত করে, ফলে ক্যান্সার তৈরি হয়, পেপিলোমা। মিওসিস বিভাজনের নিউক্লিয়াস কয়বার বিভাজিত? 2বার বিভাজিত হয়, তাই না? এটা তোমরা পড়ছো যে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াসটা আমার হচ্ছে 2বার বিভাজিত হবে। আচ্ছা, নিচের কোনটিতে মিওসিস ঘটে? মিওসিস ঘটে কোথাও? পরাগধানীতে। মেনলি কি? জনন কোষ, যেখানে মানে জনন কোষ তৈরি হয়, যে জায়গায় তোমার জনন কোষ তৈরি হয়, ঠিক আছে, যে জায়গায়, ওই জায়গায় তোমার মেনলি কি ঘটবে? ওই জায়গায় মেনলি হচ্ছে তোমার মিওসিস ঘটবে। ওকে, ওই জায়গায় তোমার কি ঘটবে? মিওসিস ঘটবে। ওকে, সেম প্রশ্ন এখানে হচ্ছে তোমার রিপিট হয়েছে। আচ্ছা, অ্যানাফেজ ধাপে কি হয়? অ্যানাফেজ ধাপে কি? ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, আমরা একটু আগে দেখছি যে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং খাটো এবং মোটা হয়, এটা হচ্ছে মেটাফেজ ধাপে। অ্যানাফেজ ধাপে কি হয়? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো 2 ভাগে বিভক্ত হয়, এটা ঠিক আছে। আর BLJI আকৃতি ধারণ করে, এটাও ঠিক আছে। তাহলে এই দুইটা হবে 2 এবং 3, এটা হবে তোমার কারেক্ট আনসার। ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, খাটো এবং মোটা হচ্ছে তোমার মেটাফেজ ধাপে। ওকে, তারপরে দেখো অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে কি হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে কি হবে? যে জরায়ু মুখে টিউমার সৃষ্টি হবে, ঠিক আছে, ক্যান্সার কোষ সৃষ্টি হবে, ঠিক আছে, উদ্ভিদ দেহে অর্বুদ সৃষ্টি হয়, এটা কিন্তু হবে না, কারণ উদ্ভিদ অর্বুদ বা টিউমার বা ক্যান্সার গুলো মেনলি আমরা পড়ছি, এটা মেনলি প্রাণী দেহের ক্ষেত্রে এখানে আমরা পড়বো, ঠিক আছে, মেনলি প্রাণী দেহের ক্ষেত্রে আমরা এখানে পড়বো যে টিউমার বা ক্যান্সার, আমাদের বইতে যাওয়া আছে যে প্রাণী কোষের ক্ষেত্রে মেনলি অর্বুদটা সৃষ্টি হয়। তাহলে তাহলে এটা তুমি মনে রাখবা যে এখানে আমাদের বইতে দেওয়া আছে যে অর্বুদ বা হচ্ছে অর্বুদটা কি? টিউমার বা হচ্ছে ক্যান্সার, এগুলো নর্মালি প্রাণী কোষের ক্ষেত্রে বলা আছে, ঠিক আছে। তাহলে প্রথম দুইটা এখানে আনসার হবে। রহিম তার বাবার মতো হয়েছে বললেও হুবহু বাবার মতো হয় নাই, কারণ জিনের আদান প্রদান হয়। তাহলে জিনের আদান প্রদান কোথায় হয়? আমরা পড়ছিলাম যে এটা মায়োসিস কোষ বিভাজনে হয়, মাইটোসিসে কিন্তু হয় না। মাইটোসিসে কিন্তু জেনেটিক কোনো ভেরিয়েশন হয় না, দেহ কোষের ক্ষেত্রে মাইটোসিস হয়। তাহলে এই জিনের আদান প্রদান হচ্ছে তোমার মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া এবং হচ্ছে জিনের মানে হচ্ছে তোমার জিনের পুনর্বিন্যাসে, ঠিক আছে, এই দুইটা হবে। জিনের পুনর্বিন্যাসের কারণে তার কি হয়েছে? তোমার হচ্ছে যে বাবার মতো হয়েছে, কারণ বাবার জিন তো পাইছে, বাট একদম কমপ্লিটলি বাবার জিন পায় না, কারণ এখানে কিছু মানে তোমার হচ্ছে কি হয়েছে? কিছু জেনেটিক রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস হয়েছে। ওকে, তারপর হচ্ছে তোমার এই যে এখানে নাম্বার অ্যামাইটোসিস কি? কোষ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াসে প্রত্যক্ষভাবে সরাসরি 2টা অংশে বিভক্ত হয়, তাই হচ্ছে অ্যামাইটোসিস। তাহলে এগুলো আমি তোমাদেরকে পড়াইছি বা তোমরা এগুলো পড়ছো, তোমরা এগুলো পারো। সমীকরণিক বিভাজনটা কি? যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। আর মাইটোসিস কোথায় ঘটে? কোন কোন জায়গায় ঘটে? এটা একটা লাইন আছে তোমাদের বইতে। দেহকোষে, প্রাণীর দেহকোষে, উদ্ভিদের বর্ধনশীল অংশের বাহক টিস্যু, যেমন কাণ্ড, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল, এই জায়গায় হয়। কাণ্ডেতে হইতে পারে, ভ্রূণমুকুল হইতে পারে, বর্ধনশীল পাতা, মুকুল, এসব জায়গায় কি হতে পারে? মাইটোসিস হতে পারে। কেরিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে, নিউক্লিয়াসের বিভাজনই হচ্ছে কি? কেরিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস কি? সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন, ঠিক আছে, সাইটোপ্লাজমের বিভাজন, সেখান থেকে সাইটোকাইনেসিস। আর নিউক্লিয়াসের বিভাজন, এটা হচ্ছে কেরিওকাইনেসিস। তাহলে আকর্ষণ তত্ত্ব নিয়ে আমি তোমাদেরকে একটু আগে বলছি, এগুলা তোমাদের পড়া। এই ক্লাসটা মেইনলি যে 25 ডেজ এ প্লাস, ঠিক আছে, 25 ডেজ এ প্লাসের যে ক্লাসগুলো, এটা হচ্ছে মেইনলি তোমার লাস্ট মোমেন্টে তোমার রিভিশন হিসেবে কাজ করবে। এখানে আমরা জাস্ট রিভিশন দিচ্ছি, বাট আগে আগে যে তুমি যদি ডিটেলসে পড়তে চাও, তাহলে হচ্ছে আমাদের ওই প্লেলিস্টটা, যে তোমার হচ্ছে যেটা হচ্ছে আমাদের টপার্স এ প্লাস ওয়ান শটের শর্ট যে ক্লাসগুলো, ওগুলো হচ্ছে তোমার বেসিক থেকে একদম। আচ্ছা, আকর্ষণ তন্ত্র কি? এটা হচ্ছে তোমার হচ্ছে যে সেন্ট্রোমিয়ার সংযুক্ত হয় যে জায়গায়, ঠিক আছে, যে স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার গুলা সংযুক্ত হয়। আর অ্যাস্টার রে কি? যে সেন্ট্রিওল গুলো চারদিক থেকে যে রশ্মি বিচ্ছুরণ করে, সেগুলো হচ্ছে আমাদের অ্যাস্টার রে, ঠিক আছে। স্পিন্ডল ব্যাপার তুমি জানো, স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত
যে তন্তুগুলো আছে সেগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু বা হচ্ছে স্পিন্ডল ফাইবার। আচ্ছা, ক্রোমোজোম গুলো সর্বাধিক খাটো আর মোটা হয় কোথায়? আমি তোমাকে একটু আগে পড়াইছি। এটা কোথায়? এটা হচ্ছে তোমার হচ্ছে তোমার কোন ধাপে? এটা হচ্ছে তোমার হচ্ছে যে মেটাফেজ ধাপে। আর কোষ প্লেটটা কি? যে টেলোফেজ পর্যায়ে দুই ধাপের ঠিক আছে, টেলোফেজ পর্যায়ে দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে একটা মধ্য পর্যায় তৈরি হয়, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্প করে, এটা ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক জালিকাটা হেল্প করে, সেটা হচ্ছে আমাদের কোষ প্লেট। ঠিক আছে, ওই যে আমি তোমাকে একটু আগে দেখাইছি যে টেলোফেজ ধাপে, ঠিক আছে, দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে তোমার কি তৈরি হয়? একটা হচ্ছে মধ্যপর্দা তৈরি হয়, যেটা হচ্ছে কোষ প্লেট। টিউমার কি? টিউমার হচ্ছে অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে সৃষ্ট অর্বুদই হচ্ছে টিউমার। তাহলে অর্বুদ বা হচ্ছে টিউমার এগুলো হচ্ছে প্রায় সেম, এবং এগুলো হচ্ছে কিভাবে তৈরি হয়? অস্বাভাবিক কোষ বিভাজন বা হচ্ছে যেটার অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে তৈরি হয়। আর মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া তোমরা জানো যে এই জায়গায় একটি কোষ থেকে বিভক্তের মাধ্যমে 4টি অপত্য কোষে পরিণত হয়। এছাড়াও আরো তুমি লিখবা যে এখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে যে বিভাজন প্রক্রিয়া একটা মাতৃকোষ থেকে, একটা প্রকৃত কোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি হয়, মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি হয় এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের এখানে কি মায়োসিস, যেখানে জনন কোষ তৈরির সময় যেটা সব থেকে বেশি হেল্প করে মায়োসিস কোষ বিভাজনটা। ওকে, দেন অনুধাবনমূলক প্রশ্ন যে মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়? ঠিক আছে, এই জায়গায় খুব সুন্দর করে তোমার লেখা আছে, তোমার বইতেও লেখা আছে যে নিউক্লিয়াস একবার ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, বিভাজিত হচ্ছে, এবং এখানে কিন্তু যে অপত্য কোষগুলো তৈরি হচ্ছে এখানে ক্রোমোজোম ডিএনএ পরিমাণ সবকিছু সেম থাকে, এজন্য এটাকে বলা হয় ইকুয়েশনাল বা হচ্ছে সমীকরণিক বিভাজন। ঠিক আছে, এটা পড়ানোর কিছু নাই। মাইটোসিস কোষ বিভাজনের দুইটা গুরুত্ব লেখো। এই যে আমরা এখন আলোচনা করলাম যে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন এবং পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়, কারণ দুইটাই প্রায় একইবার বিভাজিত হয়। ঠিক আছে, এবং এবং হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার তোমার হচ্ছে যে যেহেতু একই থাকে, সেক্ষেত্রে জীবের দেহের বৃদ্ধি সুশৃঙ্খল ভাবেও হতে পারে। দেন স্পিন্ডতন্ত্র কাকে বলে? এটা তোমাকে পড়াইছি যে তোমার কোষ বিভাজনের সময় প্রোমেটাফেজ ধাপে এদের প্রধান উৎপত্তি হয়, এবং প্রোমেটাফেজ ধাপে তোমার হচ্ছে যে দুই মেরু উপর থেকে নিচে এবং মাকো আকৃতির, ঠিক আছে, মাকো আকৃতির একটা যন্ত্র তৈরি হয়, তাই না? এরকম একটা মাকো আকৃতির একটা যন্ত্র থাকে, এখানে অনেকগুলো ফাইবার থাকে, অনেকগুলো তন্তু থাকে, যেগুলোকে বলা হচ্ছে স্পিন্ডল তন্তু, এবং স্পিন্ডল তন্তুর কিছু নির্দিষ্ট অংশের সাথে সেন্ট্রোমিয়ার গুলো যুক্ত হয়, যাদেরকে বলা হয় হচ্ছে আকর্ষণ তন্তু। ঠিক আছে, স্পিন্ডল তন্তুর ভিতরে কয়েকটার ভিতরে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়, যেগুলো হচ্ছে আকর্ষণ তন্তু। আচ্ছা, টেলোফেজ ধাপ, তাহলে শেষ প্রক্রিয়াটা, শেষ ধাপটা হচ্ছে টেলোফেজ, তাই না? তুমি বলবা শেষ ধাপটা হচ্ছে টেলোফেজ, এবং টেলোফেজের এই জায়গায় উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো মিলে তোমার কোষ প্লেট তৈরি করে, আর প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে কোষঝিল্লিটা ভিতরের দিকে গিয়ে দুইটা আলাদা কোষ তৈরি করে। তো এটা নতুন করে বলার কিছু নাই। আর ক্ষতস্থান পূরণে কেন মাইটোসিসটা অপরিহার্য? কেন? কারণ হচ্ছে যে এই ক্ষতস্থান পূরণ হওয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে যে নতুন যে কোষগুলা তৈরি হয়, ঠিক আছে, এই কোষগুলার যে কোষগুলা তৈরি হয়, ঠিক আছে, এই কোষগুলা মানে মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়, মানে সেম টাইপের কোষের তৈরি হয়, যেগুলা তৈরি হওয়ার ফলে কোষের কি হয়, যে ক্ষতস্থান যেখানে ক্ষত হয়েছে কোষগুলা মানে তোমার হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কোষগুলো হচ্ছে আবার নতুন করে তৈরি হচ্ছে, ক্ষতপূরণ হচ্ছে। তাহলে ক্ষতপূরণ হওয়ার জন্য মাইটোসিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে কারণ নতুন যে অপত্য কোষগুলো তৈরি হয়েছে সেগুলার মাইটোসিস বিভাজিত হইতে, ঠিক আছে, মাইটোসিস বিভাজন হইতে তোমার হচ্ছে যে বারবার ওই সেম একই মাতৃকোষের সমগুণ সম্পন্ন নতুন কোষ তৈরি হচ্ছে, এবং ওই ক্ষতস্থানটা আবার নতুন কোষ দিয়ে পূরণ হয়ে যাচ্ছে। এর ক্ষতস্থান পূরণে মাইটোসিসটা অপরিহার্য। আর উদ্ভিদ কোষের কোথায় মায়োসিস কোষ বিভাজনটা ঘটে? সবসময় ডিপ্লয়েড কোষে ঘটে, তাই না? সবসময় ডিপ্লয়েড কোষে হয়। যে যে জনন মাতৃকোষ যেটা আছে সেটা কিন্তু ডিপ্লয়েড। জনন মাতৃকোষ, যখন তোমার জনন কোষ তৈরি হবে তখন একটা কোষ থাকে যেটা জনন মাতৃকোষ হিসেবে কাজ করে। এটা আমি তোমাদেরকে মায়োসিস পড়ানোর সময় সুন্দর করে পড়াইছি এই টপার্স A+1 শর্ট ক্লাসটাতে, বা তোমরা যেখান থেকে পড়ে থাকো তোমরা কিন্তু এটা জানো যে প্রথমে তোমার ডিপ্লয়েড জনন মাতৃকোষ থাকে, এখান থেকে মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হইতে তোমার হচ্ছে হ্যাপ্লয়েড শুক্রাণু অথবা হ্যাপ্লয়েড ডিম্বাণু তৈরি হতে পারে, ঠিক আছে না? হ্যাপ্লয়েড শুক্রাণু বা হচ্ছে হ্যাপ্লয়েড ডিম্বাণু তৈরি হতে পারে মায়োসিস প্রক্রিয়া। এবং হচ্ছে একটা জিনিস এখানে লক্ষণীয়, যে সেটা হচ্ছে তোমার নিম্ন শ্রেণীর উদ্ভিদে যারা হ্যাপ্লয়েড উদ্ভিদ যারা আছে, এদের ক্ষেত্রে জাইগোটে মায়োসিস ঘটে। কারণ তোমার চিন্তা করো, এদের দেহটা হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে, এদের দেহটা কি হ্যাপ্লয়েড বা হচ্ছে এন, সেখানে তো আর মায়োসিস ঘটার কিছু নাই, মায়োসিস তো অর্ধেক হইতে হবে, তাই না? মায়োসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হইতে হবে, তাহলে n/2 বলতে কোনো কিছু হয় না, n/2 বলতে কোনো কিছু হয় না। এই জন্য জাইগোটে মায়োসিস হয়, জাইগোটে তোমার n+n মিলে 2n হয়,
ঠিক আছে, জাইগোটে যখন n প্লাস n মিলে টুয়াইস n হয় তখন ওই জায়গায় তোমার কি হয়, মায়োসিসটা ঘটে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখো যে নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে মায়োসিস ঘটে, পরবর্তী সেখান থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদের জন্ম হয়। আর যেগুলো উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড উদ্ভিদ তাদের ক্ষেত্রে জনন মাতৃকোষ্ঠে তো ডিপ্লয়েড থাকে, জনন মাতৃকোষ্ঠে ডিপ্লয়েড থাকে এবং এখান থেকে পরবর্তী মায়োসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেগুলো হ্যাপ্লয়েড উদ্ভিদ, দেহটাই হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড না, এদের ক্ষেত্রে প্রথমে জাইগোট তৈরি হয়, শুক্র মানে এদের n+n দুইটা পুং এবং জনন যে তোমার হচ্ছে যে জননকোষ যেগুলো আছে এগুলো মিলে তোমার যখন জাইগোট হবে তখন জাইগোটটা পরবর্তীতে মায়োসিস হবে, টুয়াইস n থেকেই সবসময় মায়োসিস হবে, মায়োসিস হয়ে দেন হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদের জন্ম হবে n/2। ঠিক আছে, এরকম কোনো কিছু হয় না, তারা টুয়াইস n হওয়ার পর তারপর সেখান থেকে কি তৈরি হয়, হ্যাপ্লয়েড উদ্ভিদের জন্ম হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি তোমরা পড়তে পারো, মোটামুটি এই বিষয়গুলো তুমি যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আশা করি তোমরা পারবা। বাট মেইন যে জিনিসটা সেটা হচ্ছে তুমি সবার আগে এই ক্লাসটা করার আগে তুমি হচ্ছে যে টপার্স A+1 শটে গিয়ে সেখানে তুমি হচ্ছে এই চ্যাপ্টারটা আগে করে আসো, এখানে আমি সুন্দর করে ড্রিলসে পড়াইছি। এরপর তুমি যখন এগুলো করবা তোমার কাছে একদম পানি মনে হবে, হঠাৎ করে দেখলে একটু কঠিন মনে হতে পারে বাট ওই ক্লাসটা করার পর তোমার কাছে একদম পানি মনে হবে।